থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 48 সেকেন্ডে। আজকে আপনাদের জন্য থাকছে একটি ভৌতিক গল্প। গল্পেরই প্রয়োজনে আজকের গল্পে কিছু ভূত পিশাচ ও তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে। টিম থ্রিলার স্টেশন কোনোভাবেই কোনো ধরনের কুসংস্কারকে সমর্থন করে না। আজকের গল্পটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পটির উপস্থাপনায় রয়েছে আমাদেরই এক শ্রোতা বন্ধু অরিত্র। আসুন শুনে নিই লেখিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের মুখ থেকে কিছু কথা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, সুন্দর আছেন। এই বড় গল্পটা যেটা আপনারা শুনতে চলেছেন, এটার জন্য আমাকে একটু তন্ত্র নিয়ে পড়াশোনা এবং ইতিহাস কিছুটা ঘেঁটে দেখতে হয়েছে। তাই আমি কিন্তু অধীর আগ্রহে থাকব আপনাদের কেমন লাগলো এই গল্পটা সেটা জানবার জন্য। অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আর একটা কথা, আমি অরণ্যানী নামে লেখালেখি শুরু করেছি। অরণ্যানী এই নামটাও আপনাদের মনে জায়গা দেবেন। নমস্কার। শুরু হচ্ছে আজকের গল্প শেষ। আধখোলা জানলার ওপাশ থেকে একটা হালকা শিসের শব্দ খানিকক্ষণ অন্তর ভেসে আসছে। প্রথম কয়েকবার পিকলুর মনে হলো কোনো কুকুর কুঁই কুঁই করছে, পাত্তা দিল না। এখানকার কিছু কুকুর বেশ ভালো, আর কিছু কুকুরের কাজই হচ্ছে বিড়াল দেখলেই পেছনে দৌড়ায়। চোখের সামনেই 2-1টা বিড়াল বাচ্চা মেরেও ফেলেছে কুকুরগুলো। ক্লাস 7-এর পিকলু কিচ্ছু করতে পারেনি। নিশ্চয়ই কোনো বিড়াল পাঁচিলের ওপর বসে আছে, আর কুকুরটা বাগে পাচ্ছে না, তাই নিচে দাঁড়িয়ে কুঁই কুঁই করছে। কথাটা মাথায় আসতেই বিছানা ছেড়ে নেমে জানলার কাছে গিয়ে ডাকল পিকলু। কোনো শব্দ নেই। পিকলু আবার গিয়ে খাটের ওপর উঠে মোবাইলে গেম খেলতে লাগলো। ওদিকে মা চিৎকার করছে, সমস্ত ঘরগুলোতে আলো পাখা জ্বালিয়ে রেখেছিস, কতক্ষণ কারেন্ট নেই সেই খেয়াল আছে? এরপর ইনভার্টারটাও তো শেষ হয়ে যাবে। সবাই মাঝে ঘরে আয়। কারেন্ট নেই, ওই জন্যই বাইরেটা এত অন্ধকার। মায়ের কথা কানে না নিয়েই পিকলু একইভাবে বসে গেম খেলতে লাগলো। খানিকক্ষণ পর আবার সেই শীষ দেওয়ার শব্দটা পেল। কান খাড়া করে রইল পিকলু। শব্দটা কোথা থেকে আসছে? শব্দটা কিসের? কি মনে হতে ঘরের আলোটা নিভিয়ে দিল। তারপর চুপি চুপি জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে বড় বড় চোখ করে বাইরে দেখার চেষ্টা করতে লাগলো। আজ পূর্ণিমা হবে বোধহয়। চাঁদটা কত বড় আর গোল, কিন্তু মাঝে মধ্যেই কালো কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে ফেলছে। সেই আলো আঁধারির মধ্যে স্পষ্ট কোনো কিছুই দেখা যাচ্ছে না। তবুও জানলা ঘেঁষে কান খাড়া করে রইল পিকলু। না, আর কোনো শব্দ নেই। হতাশ হয়ে আবার খাটের দিকে ফিরতে যাবে এমন সময় 7-10 দূর থেকে সেই শীষ দেওয়ার আওয়াজটা ভেসে এলো। সাথে সাথে পিকলু জানলায় ফিরল। আগেরবার চুকচুক করে ডেকে কোনো সাড়া না পাওয়ায় এবার একটু জোরেই হুসহুস করে উঠল। কয়েক মুহূর্তের অতল নৈস্তব্ধ। তারপরই হাত চারেক সামনে থেকেই একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে এলো। যেন পিকলুর কথাগুলোই প্রতিধ্বনিত করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে সকৌতুকে ফিরিয়ে দেওয়া হলো।
অজানা আতঙ্কে পা কেঁপে গেল পিকলুর। সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে না তাকিয়েই তাড়াতাড়ি করে জানলার পাল্লাটা দুম করে বন্ধ করে দিল সে। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল পিকলুর। তোমাদের বাড়ির বেড়ালেই এই কাজ করেছে, না হলে এত জায়গা থাকতে তোমাদের পাশের জমিতেই কেন মুরগির পালকগুলো পড়ে থাকবে? অতসী জেঠিমার গলা না? ঘুম চোখেই লাফ মেরে চিৎকারের উৎসস্থলের দিকে দৌড়ে গেল পিকলু। ততক্ষণে পিকলুর বাবার গলা পাওয়া যাচ্ছে। কি যে বলেন, কোনো ছোট মুরগির বাচ্চা হতো তাও একটা বোঝা যেত, বলছেন এত বড় একটা মুরগি, একটা বিড়াল কখনো তাকে কাবু করতে পারে? হ্যাঁ, টাকা চাইছেন দিয়ে দিচ্ছি, কিন্তু এইভাবে আমার বাড়ির বিড়ালদের অপবাদ দেবেন না। অতসী জেঠি ঝাঁঝিয়ে উঠলেন। তোমার বাড়ির ওই রং বেরঙের বড় মেনিটাই ও কাজ করেছে, যেমন বড় সড়ো চেহারা ও সব পারে। আমার অত বড় নদর মুরগিটা কিছু না হোক 3 কেজি মাংস তো হতো। এইবারে পাশের বাড়ির ঝুমা দিদি বলে উঠল, এসব কি বলছো জেঠিমা? 3 কেজি? তুমি যে বিড়ালটার কথা বলছো সেটা একটা বিড়াল, বাঘ নয় যে 3 কেজি মাংস সাবার করে দেবে। যা বলছো একটু ভেবে বলো। ও একা খেয়েছে তা তো বলিনি, আরও সঙ্গী সাথী জুটিয়ে খেয়েছে। নইলে তুমি বলো, এত জায়গা থাকতে এই পাশের জমিতে কেন পালকগুলো পড়ে থাকবে? ঝুমাদি ঠোঁটটা বেঁকিয়ে ঘরের মধ্যে চলে গেল। পিকলুর বাবা বিরক্ত মুখে আর কথা না বাড়িয়ে কিছু একটা টাকা নিয়ে অতসী জেঠির হাতে দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলেন। এত কিছুর মধ্যে পিকলুর হঠাৎ কতকালের কথাটা মনে পড়ে গেল। কানে ভেসে এলো সেই অস্বাভাবিক ফ্যাঁসে গলা। দৌড়ে নিজের ঘরের জানলায় এসে উঁকি মারল পাশের জমিতে। দিনের উজ্জ্বল আলোয় স্পষ্ট দেখা গেল জানলা থেকে মাত্র হাত 10 দূরত্বে বেশ কিছু সাদা রক্তমাখা মুরগির পালক পড়ে রয়েছে। পিকলু আবার ভাবল দৌড়ে গিয়ে গতকালের কথাটা জানায়, কিন্তু ততক্ষণে অতসী জেঠি টাকা বুঝে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিয়েছেন। পিকলু চুপি চুপি মায়ের ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ করল ঝুমাদিকে। একটু ছাদে আসবে দিদি, কথা আছে। খানিক্ষণের মধ্যেই উত্তর এলো, ছাদেই আছি, কাপড় মেলছি। দুদ্দার করে সিঁড়ি ভেঙে ছাদে দৌড়ে গেল পিকলু। জানিস দিদি, মুরগিটাকে মোটেই আমার শেরি খায়নি। ও যখন ইঁদুর পাখি ধরে বাড়িতে নিয়ে আসে তখন আমাকে দেখায়। আমারও সেটাই মনে হয়, ওই মহিলা ওরকমই ফালতু। তাছাড়া শেয়ালও তো হতে পারে। ওপাড়ার আকবর কাকা বলছিল ওদের জমিতে শিয়াল বিরাট গর্ত করেছে। সেদিন আমাদের বাড়িতে মাছ দিতে এসে গল্প করছিল। পিকলু একটু চুপ করে থাকলো। কথাটা কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না। আদৌ কথাটাকে কেউ বিশ্বাস করবে? কি হলো, কি ভাবছিস বল? ঝুমাদির কথায় চমক ভাঙে পিকলুর। আমতামতা করে বলে, আচ্ছা দিদি, শিয়াল কি কিছুটা কুকুরের মতো কুই কুই করে শীষ মতো কিছু দিতে পারে? শীষ? কুই কুই? শিয়াল খুব বিচ্ছিরিভাবে ডাকে তা জানি, ভীষণ ইরিটেটিং। তা কুকুর কুই কুই করলে কি জানি হয়তো শিয়ালও করতে পারে, কিন্তু শীষ কিছুতেই দিতে পারে না। কিন্তু কেন বলতো? জানিস, কাল আমার জানলার একটু দূরে কেমন একটা শব্দ শুনেছি। প্রথমে কুকুর করছে মনে হলো, কিন্তু আরও কয়েকবার শুনে মনে হলো টেনে টেনে শীষের মতো শব্দ হচ্ছে। তুই ঠিক শুনেছিস? হ্যাঁ গো, 3 সত্যি। তাহলে কি চোর হয়তো মনের সুখে শীষ দিচ্ছিল। নিচের ঠোঁটটা উল্টে কাঁধ দুটো উপরের দিকে কিছুটা তুলল পিকলু। অর্থাৎ তার কোনো ধারণা নেই, চোর হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ যাই যাই রে পিকলু, পরে কথা হবে। আসল কথাটা পিকলু বলেই উঠতে পারল না। যদিও বা অদ্ভুত কুঁই কুঁই বা শীষের মতন শব্দটা শিয়াল করল, কিন্তু সে কি ফ্যাঁসে গলায় হুসুর শব্দ করতে পারে? তাহলে কি চোরই? ভাবতে ভাবতেই ফোনে ঝুমার মেসেজ ঢুকল।
বিকেলবেলা বাড়ির সামনে এসে দাঁড়াস, একটা তদন্ত করতে হবে। কিছুটা নিশ্চিন্ত হলো পিকলু। এইবারে পিকলুর মায়ের গলা। কি রে, আজকে কোনো ক্লাস নেই তো? আমি না বসালে কি একটা দিনও নিচে থেকে বসা যায় না? নিচে এসে টিফিনটা খেয়ে ক্লাস করতে বস। গতকাল তোমার ক্লাস টিচার ফোন করেছিলেন, তুমি খুব ফাঁকি দিচ্ছ আজকাল। সত্যিই পিকলুর খেয়াল ছিল না। এই করোনার জন্য এখন স্কুলে যাওয়া বন্ধ, সব ক্লাস অনলাইনেই হচ্ছে। এই সব ঝামেলায় ইতিমধ্যেই 2টো অনলাইন ক্লাস মিস করেছে সে। তাড়াতাড়ি করে নিচে গিয়ে টিফিনটা নিয়ে দৌড়ে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। এবার অঙ্ক ক্লাস। অঙ্ক ক্লাসটা কিছুতেই মিস করতে চায় না পিকলু। অঙ্ক তার খুব ভালো লাগে। স্কুল শেষে স্নান খাওয়া সেরে ঘুমে চোখ জুড়িয়ে এলো পিকলুর। কিন্তু না, এখন কিছুতেই ঘুমানো যাবে না। এখন ঘুমিয়ে পড়লে সন্ধ্যের আগে কিছুতেই ঘুম ভাঙে না। ওদিকে ঝুমাদি বলেছে একটা তদন্ত করতে হবে বিকেলবেলা। ঘড়িতে 5টা বাজতে না বাজতেই পিকলু দৌড়ে গেটের বাইরে বেরিয়ে গেল। বেরিয়েই দেখল ঝুমাদি সামনের পাঁচিলের উপর বসে কিছু একটা খাচ্ছে। সামনে যেতেই প্যাকেটে গিয়ে দিল। জলজিরা খাবি? এক গাল হেসে হাত বাড়িয়ে দিল পিকলু। হাতের চেটোয় থাকা জলজিরার লোভনীয় গুঁড়োর মধ্যে জিভটাকে ডুবিয়ে দিয়ে জিভ দিয়ে টকাশ করে একটা শব্দ করে বলল, এই চল চল, তদন্তে যাবি না? যাব, কিন্তু তার জন্য আমাদের আরেকজনের সাহায্য দরকার। কার? শেরি। শেরি? হ্যাঁ, ওই বলতে পারবে। ও বলবে? অবাক হয়ে তাকায় পিকলু। কিছুটা বিরক্ত হয়ে মুখে একটা সবজান্তা ভাব ফুটিয়ে ঝুমা বলে, আহ, যা বলছি তাই কর তো, শেরিকে নিয়ে আয়। মুখটা কিছুটা বেজার করে আবার ঘরের মধ্যে ছুটল পিকলু। এই সময়টা শেরি ছাদের ঘরে ঘুমোয়। মোটা সোটা লোমশ বিড়ালটাকে পাকড়াও করে নিয়ে আসতে মিনিট 5 সময়ও লাগলো না পিকলুর। দে, আমায় দে। ঝুমা একরকম ছিনতাই করে নিল শেরিকে। আচ্ছা শেরি, কালকে ঠিক কি হয়েছিল বলো তো? বলে শেরির গলায় হাত বোলাতে লাগলো। তারপর পিকলুর দিকে তাকিয়ে বলল, কোনখানটাতে মোরগের পালকগুলো পড়েছিল রে? চল যাবো সেখানে। পিকলু হাত বাড়িয়ে বাড়ির পশ্চিম দিকটা দেখিয়ে দিল। পাঁচিল ঘেরা 7-8 কাঠা জমি। জমির মালিক বছরে একবার করে ঘুরে দেখে আবার চলে যায়। অযত্নে ঝোপঝাড় থেকে শুরু করে আম, সুপুরি, পেঁপে, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি গাছও হয়েছে। সারা বছর বিভিন্ন ফল পেকে পড়ে যায়, আর তার বিচ্ছিরি গন্ধ বাতাসে মেশে। পাড়ার ডান পিটে ছেলেগুলোই যা ভরসা, মাঝে মধ্যেই ফল পাকুড় কুড়িয়ে কিংবা ঢিল মেরে পেরে নিয়ে যায়। সমস্ত জমিটা শুকনো পাতায় ভরে রয়েছে। বড় লোহার গেটটার এপাশ দিয়েই দিব্যি দেখা যাচ্ছে কিছুটা দূরেই এখনও পড়ে আছে সাদা রক্তমাখা পালক। লোহার গেটটা বেয়ে সন্তর্পণে ভেতরে ঢুকল 2 জন। ভেতরে পা পড়তেই মচমচ শব্দ হতে লাগলো শুকনো পাতায়। হ্যাঁ রে, কালকে তুই কোনো মচমচ শব্দ শুনেছিলি? কেউ হেঁটে গেলে যেমন শব্দ হয়, এই এখন যেমন হচ্ছে? না তো, আসলে আমি তো ভয় জানলা বন্ধ করে দিয়েছিলাম। কিসের ভয়? খুই খুই আওয়াজের ভয়? ইস ভিতুরাম, তোকে কি ভাবতাম আর তুই কি বেরোলি। পিকলু কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। এখন না, এখান থেকে বেরিয়ে পুরোটা বলবে সে। আশপাশে সতর্ক চোখ বুলিয়ে নিল, কেউ কোথাও ঘাপটি মেরে নেই তো। চলতে চলতেই লম্বা একটা পেয়ারার ডাল পেয়ে সেটা নিয়ে শুকনো পাতার মধ্যে 2 ঘা এমনি এমনি বসিয়ে দিল পিকলু। আহ, এইসব করিস না। তোর হাতে লাঠি দেখে শেরি কেমন ছটফট করছে, ভয় পাচ্ছে দেখ। সত্যি সত্যি বিড়ালটা কেমন অস্থির হয়ে উঠেছে। বড় বড় চোখগুলো আরও বড় হয়ে গেছে, কানগুলো খাড়া হয়ে গেছে, আর ছটফট করে ঝুমার কোল থেকে নেমে যেতে চাইছে। আরে দাঁড়া, আগে বিষয়টা কনফার্ম করি। নে শোক বলছি। জোর করে 2 হাতে সিঁড়িকে ধরে পড়ে থাকা পালকগুলো সামনে নিয়ে যায় ঝুমা। সিঁড়ির গায়ের বড় বড় লোম এবং লোমশ লেজ ততক্ষণে ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। কানগুলো পিছনের দিকে ভাঁজ হয়ে গেছে। মাটিতে রাখার সাথে সাথেই একটা অদ্ভুত গর্জন, বিকৃত আওয়াজ করে 3 হাত উপরে লাফ মেরে গেটের দিকে দৌড়ে পালিয়ে গেল সিঁড়ি। ঘটনাটা এত মুহূর্তের মধ্যে ঘটে গেল যে ওরা 2 জন খানিকক্ষণ অবাক হয়ে সিঁড়ির দৌড়ের দিকে তাকিয়ে রইল। অথচ এই বিড়ালটাকে পাড়ার কুকুররাও খুব একটা ঘাঁটায় না।
খানিকক্ষণ সেদিকে অবাক হয়ে তাকিয়ে থেকে পিকলুর দিকে চাইল ঝুমা। কি বুঝলি? কিছুই বুঝিনি, আমার না ভয় করছে, এখান থেকে চল। আমি বুঝেছি, শেরি যে এটা করেনি আগেই জানতাম, এখন প্রমাণ পেলাম। এ কাজ কোনো কুকুরও করেনি, চোরেও না। এমন কোনো বুনো জন্তু এ কাজ করেছে যার গন্ধটা এখানে এখনও রয়েছে, যেটা আমরা পাচ্ছি না কিন্তু ও পেয়েছে। শিয়াল হতে পারে, আবার গোসাপও হতে পারে। গোসাপ কি হুসুস করতে পারে? হ্যাঁ, হিসিস করতেই পারে। সাপই তো, চেরা জিভও আছে। কেন? আশপাশটায় আরেকবার চোখ বুলিয়ে নিল পিকলু, তারপর ঢোক গিলে বলল, জানিস দিদি, গতকাল না কেউ একজন বলেছে হুস হুস। গাছ থেকে একটা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়ে খেতে গিয়েও ফেলে দিল ঝুমা। ইস, কি রাম তিতরে! এমন তো ছিল না গাছটা। দূর, চল বেরোই এখান থেকে। কাল কি শুনতে কি শুনেছিস ছাতার মাথা? জায়গাটার অবস্থা দেখেছিস? ফলগুলো এমন তিতো হয়ে গেছে যে পাখিও খাবে না। একটা পাখি নেই দেখলি? এমনকি রক্তমাখা পালকগুলোতে একটা মাছি পিঁপড়ে কিছুই আসেনি। কি মরার জায়গা! চল চল। নিজের মনে কথাগুলো বলতে বলতে যাচ্ছিল ঝুমা। লম্বা লম্বা পা ফেলে বড় গেটের কাছে পৌঁছতেই খেয়াল করল পিছন পিছন কোনো পায়ের শব্দ আসছে না। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতেই দেখল পিকলু আদৌ আসছে না, বরং ওখানেই রয়ে গেছে। ঝুমার দিকে পিছন ফিরে মাটিতে উবু হয়ে বসে কি যেন একটা করছে পিকলু। আস্তে আস্তে পিকলুর সামনে যেতেই যা দেখল, শিরদাঁড়া পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ঝুমার। গলা শুকিয়ে গেল, পেটের ভেতর মোচড় দিয়ে গা গুলিয়ে উঠল। মাটিতে পড়ে থাকা ওই রক্তমাখা পালকগুলো তুলে নিয়ে পরম তৃপ্তিতে জিভ দিয়ে চেটে চলেছে পিকলু। কোনো মতে নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় ঝুমা ডাকল, পিকলু। পিকলু কোনো উত্তর দিল না, আদৌ শুনতে পেয়েছে বলে মনে হলো না। একইভাবে পালকগুলো চেটে চলল। ওই অবস্থাতেও ঝুমা লক্ষ্য করল পিকলুর জিভ যেন একটু বেশি অস্বাভাবিক লম্বা। দুবার ডেকেও যখন কোনো সাড়া পেল না, তখন ঝুঁকে পড়ে পিকলুর কাঁধে হাত দিয়ে ঝাঁকুনি দিল ঝুমা। সাথে সাথেই একটা জান্তব গর্জন করে ঝুমার দিকে চোখ তুলে চাইল পিকলু। সেই চোখে কোনো মুনি নেই। প্রচণ্ড চিৎকার করে ছিটকে সরে গেল ঝুমা। সাথে সাথেই একটা ভয়ঙ্কর খলখলে হাসিতে ভরে গেল পিকলুর মুখ। বিকৃতভাবে হামাগুড়ি দিতে দিতে ঝুমার দিকে এগিয়ে আসতে লাগলো সে। দৌড়াতে গিয়ে কিছু একটাতে হোঁচট খেয়ে ঝুমা পড়ে গেল। পিকলু সরীসৃপের মতো লম্বা জিভ বের করে টিকটিকির মতো হামাগুড়ি দিয়ে প্রায় ওর মুখের সামনে চলে এসছে। চোখ বুঝে চিৎকার করে পিকলুর গালে ঠাটিয়ে একটা চড় মারল ঝুমা। অনেকগুলো উৎকণ্ঠিত মানুষ চারপাশে গোল করে ঘিরে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছে ঝুমার দিকে। কিন্তু কি এমন দেখলো যে একেবারে ভয়ে অজ্ঞান হয়ে গেল? গালটা কেমন লাল হয়ে রয়েছে? সত্যি করে বল না, কি হয়েছে? হ্যাঁ বলবি তো, কোনো ফল টল খেয়ে নিয়েছিল নাকি উল্টা পাল্টা? সংজ্ঞাহীন পিকলুর দিকে একবার ভয় ভয় তাকিয়ে ঘাড় নেড়ে চোখ সরিয়ে নিল ঝুমা। পাড়া প্রতিবেশীদের কথার উত্তরে কি বলবে সে ভেবে পাচ্ছে না। যা সে দেখেছে তা কি কেউ বিশ্বাস করবে আদৌ? ঠাঁটিয়ে চড় মারবার পরেই পিকলু অজ্ঞান হয়ে যায়। তারপর পিকলুকে ওখানেই ফেলে রেখে কোনো মতে গেট টপকে বাইরে বেরিয়ে ক্লাবের ছেলেদের খবর দিয়েছিল ঝুমা। ক্লাবের ছেলেরা এসেই পাঁজাকোলা করে পিকলুকে এখানে নিয়ে এসেছে। সেই থেকে পিকলুর জ্ঞান নেই, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তা এমনি এমনি তো একটা বাচ্চা ছেলে জ্ঞান হারিয়ে ফেলতে পারে না। খুলে বল না কি হয়েছে? হ্যাঁ রে ঝুমা, সব সময় ভাই ভাই করিস, ভাইয়ের কি হয়েছে বলতে পারছিস না? আমার সুস্থ সবল ছেলেটা বাড়ি থেকে বেরোলো আর এখন অজ্ঞান হয়ে ফিরলো। এর মাঝখানে কি ঘটেছে তুই বলতে পারবি? বল বল বলছি। কাঁদতে কাঁদতেই কথাগুলো বললেন পিকলুর মা রমা দেবী। এত কথাবার্তায় ঝুমার প্রায় কাঁদো কাঁদো অবস্থা, কিন্তু সব কিছুর ওপরে একটা ভয় তার মুখের সমস্ত রক্তকে যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে। না,
সত্যিটা কেউ বিশ্বাস করবে না। মনে মনে ভাবল ঝুমা। তারপর একটু থেমে থেমে ঝুমা বলল, একটা সাপ, মানে একটা বিরাট বড় গোসাপ, ওটা দেখে আমরা দৌড়ে পালাতে যাচ্ছিলাম। পিকলু কিছুতে হোঁচট খেয়ে পড়ে যায়, তারপরই অজ্ঞান হয়ে যায়। এর বেশি আমি কিছু জানি না কাকিমা। তা হতে পারে, বাচ্চা মানুষ ভয় পেয়ে গিয়েছিল। উপস্থিত সকলেই সম্মতিসূচক ঘাড় নাড়ল। কেবল পিকলুর বাবা বললেন, ছেলে তো আমার এত ভীতু নয়, মাথায় আঘাত লেগেছে কিনা সেটাই এখন চিন্তার। ডাক্তারের বাড়ি পাশের পাড়াতে। নিজের ছেলের শরীরটা খারাপ থাকায় আজকে তিনি চেম্বার করেননি, তাই খবর দেওয়ার খানিকক্ষণের মধ্যেই চলে আসতে পেরেছেন। একটা ইঞ্জেকশন দেওয়ার পর খানিকক্ষণের মধ্যেই পিকলু চোখ মেলে চাইল। ঝুমা সাগ্রহে তাকালো। পিকলুর চোখের মনি স্বাভাবিক, অর্থাৎ চোখে মনি রয়েছে, তবে প্রচণ্ড জ্বরের কারণেই চোখগুলো সম্ভবত ঈষৎ লাল। জ্ঞান আসতেই পিকলু অবাক চোখে চারিদিকে দেখতে লাগলো। চারদিকে মানুষের ভিড়, মা কাঁদছেন। কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার? উত্তরে পিকলুর মার কান্নার বেগ আরও বেড়ে গেল। ডাক্তারবাবু উত্তর করলেন, কিছুই হয়নি, একটু জ্বর হয়েছে কেবল। তুমি কি ভয় পেয়েছিলে কোনো কারণে? ভয়? কই না তো। সে কি রে, ঝুমা যে বলল তোরা গোসাপ দেখে ভয় দৌড়াচ্ছিলি? কি জানি, আমার কিছু ঠিক মনে পড়ছে না বাবা। আমার মাথায় খুব ব্যথা হচ্ছে। ডাক্তারবাবু হাত তুলে পিকলুর বাবাকে থামিয়ে দিলেন। একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, এখন এসব কিছু ওকে জিজ্ঞেস করতে হবে না। ও একটু ঘুমোক, তারপর আপনিই ওর সব মনে পড়ে যাবে। মাথায় কোথাও চোট সম্ভবত লাগেনি। তবু যদি কোনো সমস্যা বোঝেন, যে কোনো সময় আমাকে শুধু একটা ফোন করে দেবেন। অবশ্য আমার ছেলের শরীরটাও... কি হয়েছে আপনার ছেলের? না না, তেমন কিছু না, ওই ভাইরাল ফিভারের মতো একটা। যাই হোক, আমি এখন উঠি। হ্যাঁ। উত্তর শুনে পিকলুর বাবার মনে একটা খটকা রয়ে গেল। মনে হলো ডাক্তারবাবু কিছু চেপে যেতে চাইলেন। অন্তত ওনার উত্তর দেওয়ার ধরন দেখে তো তাই মনে হলো। যাই হোক, ওনার ব্যক্তিগত বিষয়। পিকলুর বাবা আর মাথা ঘামালেন না। বিপদের সময়ে ডাক্তারবাবুকে পাওয়া গেলেই হলো। পিকলুর মা ততক্ষণে গরম দুধ নিয়ে এসেছেন। নে বাবু, দুধটুকু খেয়ে নে। দুধ? ইস, অমন করে না, চুপচাপ খেয়ে নাও সোনা। আর ঝুমা, তুমিও বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। হাতে পায়ে কেটে কুটে গেছে দেখা যাচ্ছে, একটু ডেটল লাগিয়ে নিও, সামনেই আবার তোমার বিয়ে। হ্যাঁ কাকিমা। ঝুমা নিজের বাড়ির দিকে গেল। আস্তে আস্তে প্রতিবেশীরাও যে যার বাড়ি চলে গেল। কেবল রমা দেবী নিশ্চিন্ত হতে পারলেন না। ঘুমন্ত ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে পিকলুর বাবার দিকে তাকিয়ে বললেন, শুনছো? চলো রাতের খাবারটা সেরে ফেলি, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আমি কিন্তু পিকলুর সাথে এ ঘরেই আজ শোবো। বাবলু বাবু মানে পিকলুর বাবা সম্মতিসূচক ঘাড় নেড়ে ডাইনিং রুমে গিয়ে থালা প্লেট বের করতে ব্যস্ত হয়ে পড়লেন। মধ্য কলকাতা ছেড়ে এই শহরতলিতে আসার কোনো ইচ্ছেই রমাদেবীর ছিল না, কিন্তু পিকলুর বাবার চাকরির জন্যই এখানে চলে আসা। জমিটাও বেশ সস্তায় পাওয়া গেছিল। দেখতে দেখতে বছর 4 হয়েও গেল এই আগরপুরে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে আবার চোখটা ছলছল করে উঠল তার। বাইরে ঝড় উঠেছে, রাতের কাজগুলোও তাড়াতাড়ি করে নিতে হবে। কখন কারেন্ট চলে যাবে? ইনভার্টারে জলও বোধহয় ফুরিয়ে এসেছে, খুব একটা বেশি সময় টানছে না আজকাল। ছেলের গায়ে চাদরটা টেনে দিয়ে মাথার কাছে জানলা বন্ধ করে দিয়ে রমা ডাইনিং রুমে চলে গেলেন। রমার আশঙ্কাকে সত্যি করেই কারেন্টটা চলে গেল। কোনো মতে রাতের খাওয়া দাওয়া সেরে ইনভার্টারের আলোয় মশারিটা খাটিয়ে নিতে গিয়েই থমকালেন রমা। তার স্পষ্ট মনে আছে জানলাটা তিনি নিজের হাতে বন্ধ করে গেছিলেন, অথচ জানলার পাল্লাটা রীতিমতো হাট করে খোলা। পিকলু কি তবে ঘুম থেকে উঠে জানলা খুলেছিল? পিকলু, আই পিকলু। না, কোনো সাড়া নেই।
কোনোভাবে ছিটকিনিটা হয়তো ঠিক করে লাগানো হয়নি, হাওয়ার দাপটে খুলে গিয়ে থাকবে। একটা বিরক্তিসূচক শব্দ করে জানলাটা দিতে গিয়েই আঁচলে টান পেলেন। পিকলু উঠে বসেছে, একটা অদ্ভুত থমথমে চোখে রমার দিকে সরাসরি তাকিয়ে আছে। কি হলো বাবা, কিছু খাবি? জালনাটা দিও না। এক্ষুনি বৃষ্টি নামবে তো বাবা, ঘরে জল ঢুকে যাবে যে। তোমার না জ্বর হয়েছে? উত্তরে পিকলু কিছু না বলে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থাকে। তারপর আর কোনো কথা না বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ডাক্তারবাবু বলেছেন ওকে অনেকক্ষণ ঘুমোতে হবে। যদি খেতে না চায় জোর না করতে, অসুবিধা নেই। রমাদেবী তাই আর কিছু না বলে জানলাটা ভালো করে দিয়ে মশারি টাঙিয়ে পিকলুর পাশে শুয়ে পড়লেন। তখন ঘড়িতে রাত প্রায় 3:30 বেজে গেছে। কিছুর একটা আওয়াজে রমাদেবীর ঘুম ভেঙে গেল। প্রথমেই তিনি যেটা খেয়াল করলেন, পাশে পিকলু শুয়ে নেই, বাথরুমে গেছে হয়তো। ভেবে নিয়ে তিনি বিছানায় অপেক্ষা করতে লাগলেন। খানিকক্ষণের মধ্যেই পিকলু বিছানায় উঠে এলো। কি রে, কোথায় গিয়েছিলি? আলো জ্বালাসনি কেন? খিদে পেয়েছিল। সে কি কথা, আমায় ডাকলি না কেন? কি খেয়েছিস? ফ্রিজের থেকে ঠান্ডা কিছু খাসনি তো? না। তাহলে টেবিলের ওপর মাংস রাখা ছিল, মাংস খেয়েছিস? হ্যাঁ। আচ্ছা। ছেলের কপালে হাত দিয়ে উষ্ণতা মাপতে গিয়ে কিছুটা ঘাবড়ে গেলেন রমা। ছেলের গা কনকনে ঠান্ডা। ইঞ্জেকশনের জন্য তাপমাত্রা এত কমে যায় নাকি? রমাদেবীর জানা নেই। একটা অস্বস্তিতে ছেলের গা থেকে হাত সরিয়ে নিলেন তিনি। আর তখনই খেয়াল করলেন একটা হালকা শীষ দেওয়ার মতন আওয়াজ কোথাও থেকে ভেসে আসছে। মাথার উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখলেন জানলার পাল্লা কিছুটা হাট করে খোলা। আরে ওঠো রমা, ওঠো! কি কাণ্ড হয়েছে জানো? কালকে অতসী বৌদি তো অতগুলো কথা শুনিয়ে গেল, আর আজ কি হয়েছে জানো? পিকলুর বাবার উত্তেজিত গলায় পরদিন রমার ঘুম ভাঙল। কি হয়েছে? সাত সকালে এত চেঁচাচ্ছ কেন? 7 সকাল? এখন সকাল 9টা বাজে, 9টা। পিকলু ব্রাশ করে পড়তে বসে গেল, আর তুমি বলছো 7 সকাল? তোমার তো অনেক মানসিক ধকল গেছে, সেই জন্য তোমায় আর ডাকিনি। সে কি 9টা বেজে গেল? তাড়াতাড়ি করে উঠতে গিয়ে রমা খেয়াল করলেন তার মাথাটা কেমন যেন ঘুরছে। তারপর জিজ্ঞাসা করলেন, কি বলছিলে, বলো। আর বলো না, মদন হালদারকে মনে আছে তোমার? আরে ওই যে ও পাড়ায় মস্ত খাটাল যাদের, ওদের একটা বড় বলদ রাতের বেলা দড়ি ছিঁড়ে পালিয়েছিল নাকি। মানে ছেঁড়া দড়ি দেখে লোকেদের তাই মনে হয়েছে, কিন্তু ভোরবেলা আকবর যা বলল তা শুনেই আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আরে আসল কথাটা বলো না, আমার তো টেনশন হচ্ছে। শোনো, গোটা বলদটা 2টো ঠ্যাং আর লেজ আর মাথাটা কেবল ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে আকবরদের ক্ষেতে। আর আর তোমার মনে আছে ঝুমাদের বাড়িতে মাছ দিতে আসার সময় আকবর বলেছিল ওদের ক্ষেতে শিয়ালে নাকি গর্ত করেছে? ভোর রাতে জমিতে জল দিতে গিয়ে একটা পচা গন্ধ পেয়ে আকবর প্রথমে আজ সেই গর্তের কাছে গিয়েছিল। খানিকটা মাটি কোপাতেই একটা মাদি শিয়ালের আধখাওয়া শরীর বেরিয়ে আসে। কি সব বলছো গো? এসব তো মহা অলক্ষণে। বাঘসিংহ ঢুকলো নাকি? অত বড় একটা বলদ শিকার করা বাঘেরই তো কাজ। তা সুন্দরবন থেকে ট্রেনে করে তো আর বাঘ আসেনি, আর আলিপুর চিড়িয়াখানা থেকে পালিয়েছে কিনা তেমন কোনো খবরও জানা নেই। 6-7টা গোসাপ মিলে মাংসগুলো না হয় খেয়ে নিতে পারে, কিন্তু বলদটাকে পাকড়াও করে শিকার করে তো আর তারা খায়নি। তবে শুনছি মদন হালদারের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবে, বাড়িতে কারো নাকি নজর পড়েছে। আবার কেউ কেউ বলছে কি, ওই পাড়াগায় যা বলে পিশাচের কাজ। তবে যাই বলো, হিংস্র কোনো পশু যে এসেছে তাতে তো সন্দেহ নেই। যাই হোক, বন দপ্তরের কাছেও খবর গেছে, তাই যতক্ষণ না একটা হেস্তনেস্ত হচ্ছে বিকেলের পরে বাড়ি থেকে আর বেরোনো যাবে না। ওদিকে আবার নাকি কোনো এক তান্ত্রিককে খবর দেওয়া হয়েছে আজ রাতে আসবে। তান্ত্রিক? একটা ঘৃণা অবজ্ঞা ফুটে উঠল রমার মুখে।
ক্রমে বিকেল গড়িয়ে সন্ধে হয়। গুরুগম্ভীর মন্ত্রধ্বনিতে আশপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। দূর থেকে দেখা যাচ্ছে ধুনির লকলকে অগ্নিশিখা। বাবলু মিত্তির মানে পিকলুর বাবাকে একরকম জোর করেই নিয়ে এসেছেন হরেন পোদ্দার মশাই। আরে মশাই, এরকম জিনিস শহরে থাকলে তো কোনোদিন দেখতে পেতেন না। আসুন আসুন, সুযোগ যখন ঘটেছে আর আপনার বাড়ির পাশেই যখন ওই মুরগির পালক পাওয়া গেছিল, তখন আপনারও তো উচিত একটু সচক্ষে দেখে নেওয়া কি হচ্ছে না হচ্ছে। বাবলুবাবু কিছুটা বিরক্ত হয়ে বলেছিলেন, আরে মশাই, এই সমস্ত ভণ্ডামি দেখার সময় আমার নেই। তার থেকে বসে বসে সিরিয়াল দেখা অনেক ভালো। কে কোথাকার কোন বুজরুকি বাবা আসবে, তার জন্য আমি কেন সন্ধ্যাবেলায় কাজ নেই কম্ম নেই ঠেঙ্গিয়ে অত দূর যাব? জিভ কেটে কান মুলে প্রবলভাবে মাথা নেড়ে হরেনবাবু বলেছিলেন, আরে ছি 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 মশাই, ও কি কথা! সাক্ষাৎ সিদ্ধ পুরুষ আসছেন। তন্ত্রসাধক বোঝেন? ইনি হলেন স্বয়ং রুদ্রদেব তান্ত্রিক। ইহকাল পরকাল সব ঠোঁটস্থ। আরে স্বয়ং কর্ণপিশাচী দেবীর আরাধনা করে সিদ্ধি লাভ করেছেন উনি। আপনি যা পাচ্ছেন বলে যাচ্ছেন। শুনুন, আপনার এই পাশের জমির সমস্ত গাছগুলো কেমন টপাটপ শুকিয়ে যাচ্ছে এই কদিনে খেয়াল করেছেন? আপনার ভালোর জন্য বলছি মশাই, বউ বাচ্চা নিয়ে ঘর করেন, পাড়া গাঁয়ে এমন অনেক কিছুই ঘটে যা আপনার শহরের আলোয় কোনোদিনও ঘটেনি। কিন্তু আরে যাবেন তো মোটে মিনিট দশেকের হাঁটা রাস্তা। ওই যে কমলা সংঘ ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, আরে এই যে কদিন আগে বড় বাঁশবাগানটা কাটা হলো যেখানে, সেইখানেই তো আসছেন উনি। অতএব শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও হরেনবাবুর সঙ্গে এই যাগযজ্ঞ দেখতে আসতে হচ্ছে তাকে। অবশ্য যত এগোচ্ছেন ততই ক্রমশ একটা আগ্রহ যে উস্কে উঠছে তা বেশ টের পাচ্ছেন তিনি। ওই তো ধুনির লকলকে আগুন ক্রমশ বেড়েই চলেছে। একটা অদ্ভুত গন্ধে জায়গাটা ভরে উঠছে। প্রথম প্রথম ধূপ ধুনো কর্পূর মেশানো গন্ধ মনে হলেও এখন ক্রমশ গন্ধটায় একটা অস্বস্তি হচ্ছে। হালকা একটা ধোঁয়া চারদিক থেকে ঘিরে রেখেছে। এতক্ষণ তান্ত্রিকের চেহারা বাবলু মিত্তিরের চোখে স্পষ্ট হয়ে ফুটে ওঠেনি। আরও কয়েক পা এগোনোর পরেই ক্রমশ দেখা গেল রীতিমতো বলিষ্ঠ শ্যামবর্ণ চেহারার মধ্যবয়স্ক এক সাধককে। পরনে রক্তবস্ত্র, কপালে সম্ভবত যে ধূসর রংটা দেখা যাচ্ছে সেটা ছাইয়ের। তারই মাঝখান থেকে টকটকে লাল সিঁদুরের লম্বা তিলক। রুদ্রদেবতান্ত্রিক চোখ বুজে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন এবং মাঝে মাঝে কিছু একটা গুঁড়ো সামনের অগ্নিবলয়ের মধ্যে নিক্ষেপ করছেন। বাতাসে কটু গন্ধটা আরো তীব্র হচ্ছে ক্রমশ। উপস্থিত দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে গামছা নাকে চেপে ধরেছেন, কেউ বা লুঙ্গির খুঁট। বাবলু মিত্তির পকেটে হাত ঢোকালেন রুমালের খোঁজে, কিন্তু না, নাক চাপা দেওয়ার মতো কিছুই নেই তার কাছে। ফলে গন্ধটা সহ্য করেই তাকে বসে থাকতে হলো হরেনবাবুর পাশে। কেমন যেন একটা তীব্র বুনো গন্ধের সাথে একটা পচা দুর্গন্ধ মিশে আছে। বাঘের গায়ের গন্ধ কি এমন হয়? বলা যায় না। সত্যি হয়তো কোথাও থেকে বাঘ পালিয়েছে, আর এতগুলো লোক দেখে সেই বাঘ হয়তো শিকারের জন্য এগিয়ে আসছে। আশপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিলেন বাবলু, আর ঠিক তখনই খেয়াল করলেন কিছুদিন আগে কেটে রাখা বাঁশের স্তূপের ওপাশে কিছু যেন নড়াচড়া করছে। একটা গভীর কালো ছায়া। দেখতে দেখতেই সেই গভীর কালো ছায়া মাটি থেকে পাক খেতে খেতে উপরের দিকে উঠতে লাগলো। ক্রমশ ভয়াল কালো ধোঁয়ার মতো সেই কুণ্ডলী যজ্ঞকুণ্ডর ঠিক ওপরে পাক খেতে শুরু করল। একই সাথে সেই গুমোট চড়াচড় কাঁপিয়ে গোটা আকাশ চিরে বিদ্যুতের শিখা ঝলসে উঠল। যেন একটা প্রবল বিস্ফোরণ হলো, সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি, উন্মত্ত দৈরথের মতন প্রবল ঝড় শুরু হলো একই সাথে। দর্শনার্থী যারা ছিল তারা এদিক ওদিক দৌড়তে শুরু করল, কিন্তু কি অমুক টানে বাবলুবাবু এক ফোঁটা নড়তে পারলেন না। একে অত্যাশ্চর্য ঘটনা তিনি দেখছেন নিজের চোখের সামনে। এই প্রবল দুর্যোগের মধ্যে ধুনির আগুন কিন্তু এতটুকু নিচ্ছে না, বরং তার তেজ যেন আরো বেড়ে চলেছে। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মাথার উপরে পাক খেতে থাকা সেই কালো ধোঁয়া আস্তে আস্তে পরিণত হয়েছে শত শত বাদুড়ে। বাবলুবাবুর চমকের আরো বাকি ছিল। এদিক ওদিক যাওয়া দর্শনার্থীদের মধ্যে থেকে
কতগুলো চেহারা ধীরে ধীরে যজ্ঞকুণ্ডর চারপাশে এগিয়ে আসতে লাগল। এই ভীষণ দুর্যোগের মধ্যেও যজ্ঞের আগুনের আলোয় বাবলু মিত্তির পরিষ্কার যেন দেখতে পেলেন দুপায়ে হাঁটতে থাকা মানুষগুলো আস্তে আস্তে মাটির দিকে ক্রমশ নুয়ে পড়ছে। হাত পাগুলো পেঁকে গিয়ে এইবার প্রায় মাটিতে হামাগুড়ি দিচ্ছে। বুকে ভর করে অপ্রকৃতস্থের মতো কিংবা বলা ভালো সরীসৃপের মতন এগিয়ে চলছে যজ্ঞকুণ্ডের দিকে। একটা অশ্রুতপূর্ব জান্তব ঘর ঘরে শব্দ ক্রমশ হিংস্র গর্জনের রূপ নিচ্ছে। হঠাৎই একটা চেহারার দিকে তাকিয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন বাবলু। এ কি, ও তো রমা, আর 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 ও তো আমার বিক্রু। বাবলু মিত্তিরের চিৎকার শুনে সবকটি বিকৃত অবয়ব একই সাথে তার দিকে মুখ ঘোরালো। বাবলু দেখলেন কারোর চোখে মনি নেই। রুদ্রদেব তান্ত্রিক এইবার চোখ খুললেন। তার মধ্যে কিন্তু এতটুকু অস্থিরতা প্রকাশ পেল না। ক্রমশ তার গম্ভীর মুখে একটা হাসি খেলা করতে লাগল এবং সেই হাসি আস্তে আস্তে অট্টহাস্যে পরিণত হল। সেই হাহারবে চতুর্দিক কম্পিত হতে লাগলো। রুদ্রদেব তান্ত্রিক তার আসনে উঠে দাঁড়িয়েছেন। ডান হাতে নিয়েছেন একটা মরার খুলি। অপ্রকৃতস্থ অস্বাভাবিক আধা মনুষ্য আধা সরীসৃপগুলোর কয়েকটা প্রবল জিঘাংসায় ঝাঁপিয়ে পড়তে চায় দরিদ্র তান্ত্রিকের উপর। তখনই তিনি সেই মরার খুলি থেকে বাম হাতে কিছু একটা তরল ঢেলে ছিটিয়ে দিলেন সেই অবয়বগুলোর উপরে। চোখ বুজে উচ্চারণ করলেন গম্ভীর মন্ত্র। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় নমো নমঃ। ওম মাতা কালভৈরবী কালিকায় নমো নমঃ। চোখের সামনে দেখতে দেখতে আধা সরীসৃপ আধা মনুষ্য অবয়বগুলো ছটফট করতে শুরু করল। কৌতূহলী দর্শনার্থীরা আবার ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলেন কুণ্ডের কাছে। বাধা দিলেন তান্ত্রিক। ব্যাস, 10 হাত দূরত্ব বজায় রাখো। এই বৃত্তের ভেতরে কেউ ঢুকবে না। যাদের যাদের আত্মীয় এখনই বৃত্তের মধ্যে ছটফট করছে তারা বাদে প্রত্যেকে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যদি তার অন্যথা হয় জেনে রেখো মহাবিপদ। এখন পিশাচিনীর প্রয়োজন নতুন বিশুদ্ধ শরীর। যাও যাও সবাই। একথা বলার সাথে সাথে মাঠ প্রায় ফাঁকা হয়ে গেল। পড়ে রইল কেবল 30 পুরুষ মহিলা। ততক্ষণে দুর্যোগও অনেক কমে এসেছে। কেবল মাথার উপর বাদুরের দল তখনও একইভাবে চক্রাকারে উড়ে চলেছে। আর থেকে থেকে আকাশ বাতাস ফালাফালা করে গর্জন করছে বজ্র। বাবলু মিত্তির কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিলেন। তাকে ধরে ফেললেন ও পাড়ার ডাক্তারবাবু। তার ছেলেও যে যজ্ঞকুণ্ডের সামনের বৃত্তের মধ্যে অদ্ভুত যন্ত্রণায় ছটফট করছে। আপনার ছেলেকে যেদিন দেখতে গেলাম সেদিন একটু অবাকই হয়েছিলাম। আমার ছেলের মধ্যে ওই একই সিমটম ছিল। এখন তো সবটাই চোখের সামনে দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু, আমার ছেলে বউ দুজনেই ওখানে। আপনার অবস্থাটা বুঝতে পারছি। আমার অবস্থাও আপনারই মতন। এখন দেখা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। ওদিকে ছটফট করতে থাকা শরীরগুলো এখন স্থির হয়ে গেছে। রুদ্রভৈরব তার ভরাট কণ্ঠে বললেন, এই কে আছিস? এদের স্বামী স্ত্রী পিতা পুত্র কারা আছিস? এগিয়ে আয়। কাঠপুতুলের মতো 30 মানুষ পায়ে পায়ে রুদ্রদেব তান্ত্রিকের কাছে উপস্থিত হল। নিজেই নিজের আপন মানুষগুলোর দিকে শঙ্কাপূর্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে তাদের চোখে মুখের ভাব ক্রমশ ফ্যাকাশে থেকে ফ্যাকাশে তর হয়ে যেতে লাগলো। আলতো হাসলেন তান্ত্রিক। তোরা এখনই এত ভয় পাচ্ছিস? বিপদ তো আরো বাকি আছে রে। বিপদ যদি কেটে যেত, মাথার উপর বাদুড়ের দল এখনো কি উড়তো? উড়তো না। তবে
আপাতত তোদের শুদ্ধিকরণ করতে হবে। তোদের আপনজনেরা না জেনে হলেও পিশাচকে নিজের শরীরে আশ্রয় দিয়েছিল। হ্যাঁ, তাই তাই ওদের সাথে তোরাও দূষিত হয়ে গেছিস। এই বলে মরার খুলি থেকে সেই তরল নিয়ে আবারও সবার দিকে ছিটিয়ে দিলেন। সেই তরল গায়ে পড়া মাত্রই বাবলুবাবুর মনে হলো যেন একসাথে শত সহস্র সূঁচ কেউ তার গায়ে ফুটিয়ে দিয়েছে। এমনই তার জ্বালা। অবশ্য খানিকক্ষণের মধ্যেই সেই জ্বালা মিটে গেল। শরীরটা বেশ হালকা বোধ হতে লাগলো। এবার রুদ্রদেবতান্ত্রিক আবার আদেশ দিলেন, যে যার আপনজনকে নিশ্চিন্ত মনে ঘরে নিয়ে যাও। কেমন? কেবল যাবার আগে এই যজ্ঞবেদীর ছাই প্রত্যেকে সামান্য পরিমাণ নিয়ে বাড়ির উত্তর দিকের মাটির তলায় পুঁতে দিও। অবশ্য যতক্ষণ না পিশাচ দমন করা যাচ্ছে ততক্ষণ তোমাদের ফাঁড়া পুরোপুরি কেটেছে তা কিন্তু বলা যায় না। এই বলে বেদি থেকে নামতে গিয়ে হঠাৎ এক অর্ধ উলঙ্গ জ্ঞানহীন ব্যক্তির দিকে তাকিয়ে অঙ্গুলি নির্দেশপূর্বক তিনি আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, আরে কেউ? ওর বুকে পেটে ও কিসের দাগ? সামনে যেতে বোঝা গেল লোকটি আর কেউ নয়, মদন হালদারের বড় ছেলে সুমন্ত। তার বুকে পেটে পিঠে কালচে বেগুনি হয়ে যাওয়া কয়েকটা গোল গোল ছোপ। রুদ্রদেবতান্ত্রিক দ্রুত পায়ে এগিয়ে গেলেন সুমন্তর দিকে। কালচে বেগুনি দাগের ওপর নিজের কনিষ্ঠাঙ্গুলি রেখে চোখ বুজে বিড় বিড় করে মন্ত্রোচ্চারণ করলেন। খানিকক্ষণের মধ্যেই একটা অদ্ভুত কম্পন দেখা দিতে লাগলো তার শরীরে। আরও কয়েক মুহূর্ত সেইভাবে যাওয়ার পর বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো করেই যেন ছিটকে সরে এলেন। স্পষ্ট বোঝা গেল একটা অদ্ভুত আতঙ্কের ছাপ তার মুখের মধ্যে ফুটে উঠেছে। তিনি ধীরে ধীরে আকাশের দিকে তাকালেন। আকাশে উড়তে থাকা বাদুরগুলোর চোখ এখন যেন মনে হচ্ছে এক একটা আগুনের পিণ্ড। ভাঁটার মতন জ্বলন্ত আগুনের চোখ নিয়ে বাদুরগুলো ক্রমশ আরও দ্রুত গতিতে বৃত্তাকারে পাক খেয়ে চলেছে। রুদ্রদেবতান্ত্রিক তার অনামিকা আকাশের দিকে তুলে চোখ বুঝে কি একটা যেন মন্ত্র আওড়ালেন। সাথে সাথে সেই বাদুরের দল একটা নির্দিষ্ট দিকে উড়ে যেতে শুরু করল। রুদ্রদেবতান্ত্রিকের মুখের ভোল ততক্ষণে বদলে গেছে। একটা জ্বলন্ত দৃষ্টি নিয়ে সবার দিকে তাকিয়ে তিনি বললেন, এ শুধু সাধারণ পিশাচের কাজ নয়। এ অঞ্চলের মানুষের বিপদ এত সহজে কাটবে বলে মনে হচ্ছে না। শোনো, আপাতত তোমরা যে কোনো 5 জন আমার সঙ্গে এসো। এই বলে উনি দ্রুত পায়ে আকাশে উড়ন্ত সেই কৃষ্ণবর্ণের বাদুরের ঝাঁককে অনুসরণ করতে উদ্যত হলেন। রুদ্রদেবতান্ত্রিক সেই বৃত্ত পার করার সাথে সাথেই অগ্নিকুণ্ডের আগুন আশ্চর্যজনকভাবে মুহূর্তের মধ্যেই নিভে গেল। তিনি পিছন ফিরে একবার ইশারা করে ছাই সংগ্রহ করে নিতে বলে আবার এগিয়ে চললেন। গোটা এলাকারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা অস্বাভাবিক স্তব্ধতা অন্ধকারের তীব্রতাকে আরও গভীর করে তুলেছে। সেই ঘোর অমানেশার মধ্যে রুদ্রদেবতান্ত্রিক বাদুরের ঝাঁকের অনুসরণ করে চললেন। তার পিছু পিছু আরও 5 জন স্থানীয় বাসিন্দা নিতান্তই তার আদেশ অমান্য করতে না পেরেই চলেছে। তারা এতটাই আতঙ্কগ্রস্ত যে নিজেদের মধ্যে কথা বলতেও তারা দ্বিধাবোধ করছেন। তাদের চোখে কেবলই ভেসে আসছে তাদেরই পরিচিত মুখগুলো কীরকম বিকৃত হয়ে সরীসৃপের মতন ঘষে ঘষে চলছিল। মনহীন চোখগুলোর অমানসিক দৃষ্টি মনে করতেই তারা নিজেদের অজান্তেই কেঁপে কেঁপে উঠছিল। অনুসরণকারীদের মধ্যে বিমল চক্রবর্তী আতিফ মোল্লার কানে ফিসফিস করে বলল, আজ দেখছো একটা কুকুর পর্যন্ত ঢাকে না। আচ্ছা, এমন কখনো দেখছো মিয়া? এমন তো কোনো কিছুই কখনো দেখিনি। ডাক্তারবাবুর ছেলের অসুখ হয়েছিল জানতাম। আমাদের ফিরোজা ডাক্তারবাবুদের বাড়ি কাজে যায়। ওর মুখে শুনেছিলাম দিন দিন নাকি শুকিয়ে যাচ্ছে। তা আজ বুঝতে পারলাম কাণ্ডটা কি। খুব বসলে একেবারে বাবা ছাড়া কেউই এখনো বোঝে নাই কি ঘটতেছে। তুমি খুব বুঝছো। ভয়ে গলা শুকিয়ে আসছে আর তোমরা নিজেদের মধ্যে কোন্দল করছো। চুপচাপ চলো না, দেখতেই তো পাবো সবটা কি হচ্ছে। এত কথা বলো না তোমরা।
শিবেন তরফদারের কথা শেষ হওয়ার আগেই মারাত্মক শব্দে কাছেই কোথাও একটা বাজ পড়ল। সাথে সাথে দেখা গেল দূরে প্রায় 100 বছরের প্রাচীন বৃক্ষ জ্বলতে আরম্ভ করেছে। থমকে দাঁড়ালেন রুদ্রদেব তান্ত্রিক, বিড় করে মন্ত্র আওড়ালেন। ওম ক্রিং ক্রিং রং রং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 রং রং রিম 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 স্বাহা। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। তারপর অনুসরণকারীদের দিকে ফিরে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। গুরু গম্ভীর কণ্ঠে বললেন, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। আমার একার পক্ষে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে কিন্তু মনে হয় না, তবু যতদূর সম্ভব আমি লড়াই করব। আতিফ আঁতকে উঠে জিজ্ঞেস করল, বাবা এদের মানে? পাবে পাবে, উত্তর পাবে, সময় আসুক। আসল জায়গায় গিয়ে তবে সমস্ত প্রশ্নের উত্তর আমি পাবো। ওই কর্ণপিশাচী আমায় সব জানাবে, তার অজানা কিছুই যে নেই। এখন কাজের কথা শোনো। ওই যে বটগাছ দেখছো, ওই বটগাছের লাগোয়া যে বিরাট ক্ষেত দেখা যাচ্ছে, তার মালিক তো এখানে থাকে না। যে যে চাষি ওই জমিতে চাষ করে তাদের প্রত্যেককে এই মুহূর্তে আমার ওখানে চাই। শিবেন ফিসফিস করে বলল, আচ্ছা, বাবা রাতের আধারে জমি দেখতে পেলেন কি করে? উত্তরে বিমল চক্রবর্তী ভক্তি ভরে করজোড়ে দুহাত কপালে ঠেকালেন। সবার পিছনে পিছনে হাঁটছিল রমাপদ। সে এবার সামনে গিয়ে এসে বলল, বাবা ঠাকুর, খুব বেশি চাষি চাষ করে না এখানে, হাতে গুনে 5 জন, তারাও আবার এই আশেপাশেই থাকে। আপনি বলেন, আমি এক্ষুনি সকলে ডেকে আনছি। ওই তো আকবরের বাড়ি, এখান থেকে হাঁক পারলেই শোনা যাবে। আকবর আর ওর ভাই মইদুল, আর ওদিকে বিশু, ভূপেন, শিবু, ওরাও জ্যাঠতুতো খুঁড়তুতো ভাই। আমার 5 মিনিট সময় দেন, আমি এক্ষুনি ডেকে আনছি সকলে। রুদ্রদেব তান্ত্রিক বাকি 4 জনকে নিয়ে প্রবেশ করলেন ক্ষেতের ভেতরে। সাথে সাথে কোথাও একটা অদূরে শিয়াল বিচ্ছিরিভাবে ডেকে উঠল। এই চরম নৈশব্দের মধ্যে শিয়ালের ডাকেও মানুষগুলো চমকে উঠল। কেবল রুদ্রদেব তান্ত্রিক সামান্য হাসলেন, যদিও ঘন অন্ধকারে তার সেই হাসি কেউ দেখতে পেল না। রুদ্রদেব তান্ত্রিক বাম হস্তে নিজের ঝোলা থেকে ছাই বের করলেন। ঠিক আগের মতোই একটা বৃত্ত এঁকে সকলকে তার মধ্যে প্রবেশ করতে বললেন, আর নিজে এগিয়ে চললেন সেই বটবৃক্ষের কাছে। বটবৃক্ষের অনেকখানি কাছে এসে ধ্যানে বসলেন। বল আমায়, জানতে চাই আমি। তারপর ঈষৎ গুরুগম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু হলো। ওম ঐম হ্রিম শ্রীম তম হম পট কনক বজ্র বৈদুর্য মুক্তলাঙ্কৃত ভূষণে অহে অহে আগচ্ছ আগচ্ছ মম কর্ণে প্রবিশ্য প্রবিশ্য ভূত ভবিষ্য বর্তমান কাল জ্ঞান দূরদৃষ্টি দূর শ্রবণম ব্রূহি ব্রূহি অগ্নিস্তম্ভনম শত্রুস্তম্ভনম শত্রুমুখস্তম্ভনম শত্রুগতিস্তম্ভনম শত্রুমতিস্তম্ভনম পরিশম গতিম মতিম সর্বশত্রূণাম ভাগ আরম্ভস্তম্ভনম কুরু কুরু শত্রুকার্যহানিকারি মম কার্য সিদ্ধিকারি শত্রুনাম উদ্যোগ বিন্ধনকারি বীরচমুণ্ডনী হঠকধারিণী पूरिपत्तन स्थान सम्महिनी असाध्य साधिनी ओम ह्रीं श्रीं ओं ओम देवी हन हन हुम फट स्वाहा। হঠাৎই শোঁ শোঁ শব্দে হাওয়ার গর্জন বাড়তে লাগলো। পুরো প্রকৃতি যেন মেতে উঠেছে মারণ তাণ্ডবে। বটগাছটা জ্বলন্ত ত্রাসের মতো তখনও দাউ দাউ করে জ্বলছে।
তারই লকলকে অগ্নিশিখার মাঝে ফুটে উঠল এক অবয়ব, যা রুদ্রদেবতান্ত্রিক ব্যতীত আর কারুরই দৃষ্টিগোচর হল না। সেই অগ্নিকুণ্ডের মাঝে স্বয়ং কর্ণপিশাচীর অবয়ব ফুটে উঠল। দেবীর দেহ ঘোর কৃষ্ণবর্ণ, লোচনত্রয় রক্তাভ, আকার খর্ব, উদর বৃহৎ এবং জিহ্বা বন্ধুকপুষ্পের ন্যায় অরুণ বর্ণ। দেবীর চারি হস্ত, এক হস্তে বড় মুদ্রা, দ্বিতীয় হস্তে অভয় মুদ্রা এবং অপর হস্তদ্বয়ে দুটি নরক পাল। ততক্ষণে বৃত্তের মধ্যে সেই চাষিরা এসে উপস্থিত হয়েছে। তারা কিন্তু এসবের কিছুই দেখতে পাচ্ছে না। তারা কেবল দেখতে পেল কোনো এক অলৌকিক বলে হঠাৎই বটবৃক্ষের দাউ দাউ অগ্নিশিখা নির্বাপিত হল। রুদ্রদেবতান্ত্রিকের প্রতি ভক্তিতে এবং অজানা আশঙ্কায় মানুষগুলোর অবস্থা তখন সত্যিই করুণ। তবে এতক্ষণে তাদের আস্থা জন্মেছে, এই তান্ত্রিক থাকতে তাদের কোনো ক্ষতি হবে না। রুদ্রদেবতান্ত্রিক ধীর পায়ে বটবৃক্ষের দিকে এগোলেন। তুলে নিলেন এক মুঠো ছাই। রমাপদ বুদ্ধি করে শিবুদের বাড়ি থেকে দুটো জোড়ালো আলোর বড় টর্চ নিয়ে এসেছে। রমাপদ বরাবরই করিতকর্মা, সাপখোপ থেকে তার সতর্কতার অন্ত নেই। সাথে করে একটা মশাল নিয়ে এসেছে, সাপ ইঁদুর বাঁদর তাড়াতে সুবিধে হবে বলে। কখন যে রুদ্রদেবতান্ত্রিক তাদের সামনে উপস্থিত হয়েছে, নিজেদের মধ্যে ফিসফিসে কথাবার্তা বলতে ব্যস্ত থাকায় তারা খেয়ালই করেনি। যখন তারা দেখল, তখন তার ভয়ালো মূর্তি আধো অন্ধকার আলোয় দেখে তারা প্রায় আঁতকে উঠল। তার চোখগুলো ভাঁটার মতন জ্বলছে, কপালের শিরাগুলো ফুলে উঠছে, সারা শরীর ঘেমে ছাই মাখা হয়ে গেছে। তাতেই মশালের আলো পড়ে যে ভয়ানক মূর্তি ফুটে উঠেছে, তাতে সাধারণ মানুষের নিজের হৃদস্পন্দনের ওপর নিয়ন্ত্রণ হারানোটাই স্বাভাবিক। সবাই আতঙ্কিত চোখে তান্ত্রিকের দিকে তাকিয়ে রয়েছে। আর তখনই মেঘমন্দ্র কণ্ঠে বিশুর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে তিনি বলে উঠলেন, ওরে নরাধম, তুই কি করেছিস তুই জানিস? বলা মাত্রই বিশুর মুখের ভাব বদলে গেল। হাউ হাউ করে কেঁদে ফেলে তার পায়ে একরকম ঝাঁপিয়ে পড়ল। বুঝতে পারিনি বাবা, প্রথমে একদম বুঝতে পারিনি। পরে যখন মনে হলো নিশ্চয়ই কোনো জিনপরি সমস্যা আছে, তখন আর ভয় কাউকে বলতে পারিনি বাবা, তখন আর পারিনি। ভয়? শুধু কি ভয়? লোভ? তো লোভ কাজ করেনি বলতে চাইছিস? হ্যাঁ, কোথায় তোর সাগরেদ? কোথায় জানিস? কোথায় সে? কি আছে? আর শুধুমাত্র রিয়াজুলকেই বলেছি, ওর অনেক জানাশোনা আছে। ওই বলেছিল গয়নাটা বিক্রির ব্যবস্থা করে দেবে, কিন্তু আজ সকাল থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। ও মনে হয় গয়নাটাকে নিয়ে সটকে পড়েছে। গয়না? ওরে মূর্খ, সোনার লোভে যা করেছিস তার ফল না জানি আর কত মানুষকে ভুগতে হবে। রিয়াজুল গয়না নিয়ে কোথাও সটকে পড়েনি। রিয়াজুলের শরীরে সেই পিশাচ প্রথম বাসা বেঁধেছিল সেদিন, যেদিন মুরগি চুরি হয়। রিয়াজুলকে নিয়ে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো ভালো কোনো শরীরের খোঁজ পেয়ে কাল রাতেই সে রিয়াজুলকে শেষ করেছে। কোথায় বসে সে কাজ করেছে তাও আমি বুঝতে পারছি, কিন্তু তার আগে সবার সামনে স্বীকার কর কি কি ঘটেছিল। কাঁদতে কাঁদতে কোনো মতে নিজেকে সামলে হাত জোড় করে জমির ওপর বসেই বিশু বলতে আরম্ভ করল। কদিন ধরেই খেতে শিয়ালের উৎপাত খুব বেড়েছিল। তোমরা তো সবাই জানো, যেখানে যেখানে সেখানে বিরাট বিরাট গর্ত করে রাখছিল। এটা ওদের বাচ্চা দেওয়ার সময় বলেই হয়তো, কিন্তু তা দেখলে তো আমার চলবে না, ফসল নষ্ট করছে। তাই তককে তককে ছিলাম, দেখলেই ব্যাটারে এমন মারবো। সেদিন একটা লাঠি নিয়ে কিছু আছে কি না গর্তের ভেতরে, মানে বাচ্চা কাচ্চা দেখার জন্য খোঁচা মারতেই আমার লাঠিটা কিছুতে ঠক করে আওয়াজ হয়েছিল। প্রথমে ভেবেছিলাম পাথর, আরেকবার লাঠিটা ঠুকে বুঝলাম না, অন্য কিছু।
খুব কৌতূহল হলো। হাজার হোক এই জায়গাটা তো একসময় রাজাদের ছিল, তাই গর্তটা আর একটু খুঁড়ে অনেক কষ্টে জিনিসটাকে বের করে আনলাম। একটা ছোট্ট এতটুকু বাক্স, কি কনকনে ঠান্ডা যে ছিল, হাতে নিতেই অস্বস্তি হচ্ছিল বটে। তবে তখন অত কিছু দেখার বা ভাবার সময় ছিল না। তাড়াতাড়ি করে ওটা নিয়ে বাড়ি চলে এলাম। এখন ভাবি কেন নিলাম, কেন কেন নিলাম। থামিস না, বলে যা। বলছি বলছি বাড়ি এসে ভালো করে জলে ধুয়ে বুঝলাম রূপোর তৈরি একটা বাক্স, সাইজে চওড়ায় প্রায় 4 ইঞ্চি আর লম্বায় 3 ইঞ্চি। কিছুতেই বাক্সটা খুলতে পারছিলাম না, কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বুঝতে পারছিলাম ওর ভেতরে কিছু একটা আছে। শেষ পর্যন্ত রিয়াজুলের কথা মনে হলো। রিয়াজুল সোনার দোকানে কাজ করে। দুপুরবেলায় চুপি চুপি ওর বাড়িতে গেলাম, সব খুলে বললাম। ঠিক হলো, জিনিসটা বিক্রি করে যা পাওয়া যাবে 70 ভাগ নেব আমি, ও নেবে 30। ওর যন্ত্রপাতি বের করে আগুনে তাতিয়ে তবে বাক্সটা খুলতে পেরেছিল। বাক্সটা খুলতেই ভিতর থেকে একটা বিচ্ছিরি ওষুধের মতো ঝাঁঝালো গন্ধ বেরিয়ে এলো। দেখলাম ভিতরে একটা কালচে লাল রঙের সুতো দিয়ে কিছু একটা জড়ানো। সুতোটাতে হাত দেওয়া মাত্রই ঝুরঝুর করে ছড়ে গেল, আর তার সাথে সাথেই ঘরে রাখা আয়নাটা আপনি আপনি পড়ে ভেঙে গেল। কিন্তু সে বাদে আর কোনো কিছুই অস্বাভাবিক ঘটনা ঘটেনি। বিশ্বাস করুন, কিচ্ছু না। আমরা ভেবেছিলাম কোনো ইঁদুরে হয়তো লাফ মেরেছে, তাই এমনটা হয়েছে। আসলে আমাদের সমস্ত নজর তখন ওই জিনিসটার দিকে ছিল। দেখলাম দুটো অপূর্ব সুন্দর কারুকাজ করা ছোট মেয়ের হাতের বালা, তা ধরেন 12-13 বছরের বাচ্চার হাতের মাপের। আমরা তো ততক্ষণে বুঝে গেছি আমাদের হাতে 7 রাজার ধন এসে পড়েছে। রিয়াজুল বলল ওর এরকম অনেক খদ্দের জানা আছে যারা এরকম পুরনো জিনিসের কদর করে। ও বলেছে চড়া দামে বিক্রি হবে। এর বেশি আমি আর কিছু জানি না, কিচ্ছু না। শুধু 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 ওই দিন রাত্রিরে আমার ছাগলটা মরে পড়েছিল দেখে মনে কু ডাকলো। তারপর আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না। সন্ধ্যা হলেই খালি বাইরে যেতে চায়। শেষ পর্যন্ত ঘরে বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। কাউকে জানাইনি, কাউকে কথা জানাইনি। কারণ আমার কেন মনে হচ্ছিল ওই গয়না খান ভূতে পাওয়া। তাই গয়নাটা রিয়াজুলের কাছে রেখে দিই। কিন্তু মেয়ের অবস্থা কিছুতেই ভালো হচ্ছিল না। মেয়েটা আবার দিন দিন শুকিয়ে দড়ির মতো হয়ে যাচ্ছে, তবু টাকার লোভে। আসন্ন শুধু এইটুকু বল, তোর মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কি কালচে বেগুনি ছোপ দেখা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা ঠাকুর, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ বাবা ঠাকুর। মশালের আলোতেও সকলে স্পষ্ট দেখল তান্ত্রিকের মুখে মুহূর্তের জন্য আতঙ্কের রেশ খেলা করে গেল। ধুনি চলছে, সামনে পদ্মাসনে বসে রয়েছেন রুদ্রদেব তান্ত্রিক। আশপাশে ছাইয়ের বৃত্তের মধ্যে মানুষগুলো প্রবল উৎকণ্ঠা নিয়ে একে অন্যকে ছুঁয়ে বসে রয়েছে। কারো কারো মুখ দেখে মনে হয়েছে এই মাত্র মৃত্যুকে দেখে এলো বুঝি। আসলে একটু আগেই তারা দেখেছে ক্ষেতের ওই প্রান্তে রিবাজুলের আত খাওয়া শরীরটা পড়ে রয়েছে। শিয়ালে যে গর্ত করেছিল, যে গর্তের মধ্যে থেকে ওই বাক্সটা পেয়েছিল শিবু, তার মধ্যে পড়েছিল রিয়াজুলের শরীরটা, ছিন্ন ভিন্ন শরীরটা। কে যেন ধারালো নখে গলার নিচ থেকে ফালা করে দিয়েছে শরীরটাকে। তারপর প্রবল আক্রোশে টেনে টেনে ছিঁড়েছে নাড়ি ভুড়ি, ভেঙে টুকরো টুকরো করেছে পাঁজর। মশালের আধো আলো আধো অন্ধকারে সে ভয়ালো দৃশ্য দেখে কয়েকজন বমি করে ফেলেছে, কারো বা মাথা ঘুরে গেছে। নিস্তব্ধতা ভেঙে রুদ্রদেব তান্ত্রিক বলে উঠলেন, অভিশাপ, অভিশাপ এত সহজে তো শেষ হয় না।
আজ সেই বহু বছরের পুরনো অভিশাপ আবার বেঁচে উঠেছে। তখন ব্রিটিশরা আমাদের শাসন করছে। বিভিন্ন স্টেটে তখন বিভিন্ন রাজা। এরকমই একজন ছিলেন পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিং। 1900 সালে তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স মাত্র 9 বছর। সাবালক হওয়ার পরে তাকে দেওয়া হয় ব্রিটিশ শাসনের অধীনে পাতিয়ালা স্টেটের পূর্ণ শাসনভার। শিক্ষাক্ষেত্রে স্নাতক হওয়ার পাশাপাশি খেলাধুলোতেও তার ছিল অসামান্য দক্ষতা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অন্যতম সেরা ছিলেন ক্রিকেট খেলায়, কিন্তু অসংখ্য গুণাবলীর পাশাপাশি মারাত্মক কিছু দোষ ছিল এই মহারাজার। লালসা এবং কামের দাস ছিলেন তিনি। দিবারাত্র বিলাস ব্যসনে ডুবে থাকতেন। তিনিই প্রথম ভারতবাসী যিনি কিনেছিলেন আস্ত একটা উড়ান সংস্থা। তার গলার কণ্ঠ হারিয়ে বিশ্বের 7ম বৃহত্তম হিরে সহ ছিল মোট 2930টি হিরে এবং অন্যান্য দুর্মূল্য পাথর। যদিও এই কণ্ঠহার রহস্যজনকভাবে উধাও হয়ে যায় তার মৃত্যুর পরে। সে কি, অত দামি হার উধাও হয়ে গেল? কিছুটা আফসোসের গলায় মাঝখানে বলে উঠল রমাপদ। হ্যাঁ, অনেকটা সেরকমই। ব্রিটিশ সরকার দাবি করেছিল প্রয়াত মহারাজ ভূপিন্দর সিং এর প্রথমা স্ত্রী সেটা উপহার দিয়েছিলেন রানী মেরিকে। অগাধ সম্পত্তির মধ্যে ভূপিন্দর সিং এর গাড়িশালে ছিল 20টিরও বেশি রোলস রয়েস। 1400টি সোনার উপর পাত্র তিনি তৈরি করেছিলেন শুধু নিজস্ব ব্যবহারের জন্য। শুধু জড় পদার্থ নয়, তীব্র আসক্তি ছিল নারীর সঙ্গে। তার 5 জন স্ত্রী ও অসংখ্য উপপত্নী ছিল। সন্তান ছিল 88 জন, আর ছিল বিশাল হারেম। তার অন্তঃপুরে যৌন দাসী থাকতেন অন্তত 332 জন। দিনের যে কোনো সময় জলে, স্থলে, অন্তরিক্ষে যতজনের সঙ্গে যেভাবে খুশি যৌনতায় মেতে উঠতেন মহারাজ ভূপিন্দর সিং। সেই বর্ণনা নিয়ে কিছুকাল আগে এক পুস্তকও প্রকাশিত হয়েছে। ভূপিন্দর সিং এর এমন এক মহল ছিল যেখানে প্রবেশ করতে পারতেন শুধু নগ্ন পুরুষ ও নারী। এ ছিল সেই মহারাজার ব্যক্তিগত জীবন। এসবের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এইবার যা বলবো তার সাথে আজকের দিনের গভীর সম্পর্ক। তার বৈচিত্র্যময় এবং ব্যভিচারী জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় হল তান্ত্রিক যৌনতার। আর সেই সাধনায় মহারাজাকে সাহায্য করতেন যে তান্ত্রিক, তার নাম ছিল প্রকাশ নন্দ। আমার গুরু তান্ত্রিক শ্রী শ্যামাচারীর পিতার মাতুল বংশের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন তিনি। সেই সাধনার রাতগুলো কত অভাগীর জীবন যে ধ্বংস করেছে, কত নারীর কান্না যে বাতাসে মিশেছে, তারই হত্যা নেই। দেবী মূর্তির সামনেই ডাকা হতো শতাধিক মেয়েকে, বেশিরভাগই কুমারী। মহিষ বলির পরে গভীর রাত অব্দি পুজো করতেন বাঘ ছাল পরিহিত প্রকাশ তান্ত্রিক। সেখানে মহারাজার ঘনিষ্ঠ জন ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। পুজোর পরে দেবী মূর্তির সামনে বিবস্ত্র হতে বলা হতো এই মেয়েদের। আর তারপর তান্ত্রিকের নির্দেশে কয়েকজন মদমত্ত যুবক এসে মেয়েদের গায়ে সুরা ঢালত। আর এরপর রাতভর যে কি চলতো তা তো সহজেই অনুমেয়। বলি দেওয়া পশু রক্তের সঙ্গে মিশে যেত হতভাগ্য কুমারী তরুণীদের যোনির রক্ত। বলা বাহুল্য, এর কোনো সাধনাতেই সিদ্ধি লাভ হতো না। হ্যাঁ, কারণ
কারণ কুমারী মেয়ের সম্মতিহীন বলপূর্বক রতিক্রিয়ায় কখনোই তন্ত্র সাধনা সফল হবে না। কিন্তু তবুও অর্থলোভী প্রকাশ তান্ত্রিক রাজার লামপট্টকে ব্যবহার করে নিজের ব্যভিচারী জীবন নির্বিঘ্নে অতিবাহিত করছিলেন। সেসব ভয়ঙ্কর লামপট্টের বিস্তারিত কাহিনী ইতিহাসের কোনো বইতে সম্পূর্ণ পাবে না, অবশ্য না পাওয়াটাই স্বাভাবিক। এভাবেই চলছিল। এরই মাঝে একদিন ঘটে গেল সেই ঘটনা। প্রকাশতান্ত্রিকের সবচেয়ে বিশ্বস্ত শিষ্যদের অন্যতম বিজন তখন সবে কিছুদিন হলো সেই গুপ্ত সাধন কক্ষে উপস্থিত থাকার অনুমতি পেয়েছে। সে তখন সদ্য তরুণ, বয়স 22 বৎসর। এই বয়সেই অর্থ এবং ব্যভিচারী যৌনতা ভোগের হাতছানি তাকে পরিণত করেছিল এক বিকৃত মস্তিষ্কের তুপে জানোয়ারে, এবং একই সাথে তন্ত্রে সিদ্ধি লাভের বাসনাও তার প্রবল হয়ে উঠেছিল। রাজামশাই তখন রঞ্জি ট্রফি খেলায় অন্যত্র ব্যস্ত। তান্ত্রিক প্রকাশ কিছুদিনের জন্য গেছেন তিব্বতে। গুপ্ত সাধন কক্ষে দেবী সেবার মূল ভার তখন ছিল বিজন এবং আরো 4 শিষ্যের ওপর। সে ছিল এক অমাবস্যার রাত। বিজন আগে থেকেই সমস্তটা ঠিক করে রেখেছিল। 2টি অপাপবিদ্যা কুমারী মেয়ে হরণ করে সে। সদ্য তরুণ বিজন মনে করেছিল কুমারী মেয়ে যত কম বয়সী হবে ততই সিদ্ধিলাভের রাস্তা প্রশস্ত হবে। মেয়ে দুটির বয়স ছিল তখন মাত্র 14 বছর। তারা ছিল যমজ এবং সদ্য ঋতুমতী। সোমরস পান করিয়ে তাদের সংজ্ঞাহীন করে উন্মত্ত যৌনতায় মেতে ওঠে বিজন এবং তার সাকরেতরা। বিজন যে তন্ত্র সাধনা করেছিল তার নাম চক্র সম্বর। এর প্রধান কেন্দ্রীয় ইষ্ট দেবতা হলেন সম্বর। সাধারণত 4টি মুখমণ্ডল ও 12টি হাত যুক্ত নীল বর্ণের দেহযুক্ত সম্বর তার সঙ্গিনী লোহিত বর্ণযুক্তা বজ্র বারাহীকে বেষ্টন করে থাকেন। এ আরাধনা এত সহজ ছিল না। পূর্ণ জ্ঞান না থাকায় বিজন জানত না যে এই দেবদেবীর জুটি একে অপরের সাথে মৈথুনরত অবস্থায় পূজিত হয়। এই তন্ত্র সাধককেও নিজেকে মনে করতে হয় হেরুকা বা ক্রুদ্ধ বোধিসত্ত্ব রূপে, এবং কুমারী সঙ্গিনীকে বজ্রবারাহী কল্পনা করে সাধককে তার সাথে সহবাস করতে হয় এবং নিজের বীর্য আর মেয়েটির যোনি থেকে নির্গত রক্তের মিশ্রমকে ভক্ষণ করতে হয়। কিন্তু এই বিজন এবং অপর সঙ্গী ওই কন্যাদ্বয়কে বজ্রবারাহী রূপে কল্পনা করতে ব্যর্থ হয়। তাছাড়া সমস্ত রীতিনীতিও তাদের জানা ছিল না। রাতভর উদ্দাম যৌনতার পরে তারা খেয়াল করল মেয়ে দুটির চেতনা ফিরছে না। অবশেষে অনেক চেষ্টার পরে 2টি মেয়ের মধ্যে একটি মেয়ের জ্ঞান ফেরে এবং বোঝা যায় যে অপর মেয়েটি মারা গেছে। সমস্ত বিষয়টা উপলব্ধি করতে পেরে বিজন কিছুটা ঘাবড়ে যায় এবং জীবিত কন্যাটিকে হত্যা করে ফেলাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করে। এর পরের ঘটনা তোমরা সহজেই বুঝতে পারছ। হ্যাঁ, ওই পাষণ্ডরা জ্ঞান ফেরা কন্যাটিকেও ছুরিকাঘাতে হত্যা করে এবং এক লেঠেলকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে দায়িত্ব দেয় সবার অলক্ষ্যে 2 বোনের দেহকে নিকটস্থ পরিত্যক্ত ভূমিতে মাটি দেবার। ওই 2 বোনের হাতে ছিল 2টি একই রকম দেখতে সোনার বালা। লেঠেল যখন মাটি খুঁড়ে সেই অভাগীদের দেহ দুটিকে পুঁতে মাটি চাপা দিয়ে দিচ্ছিল, তখন তাদের শরীরে কোনো বস্ত্র না থাকলেও ওই বালা 2টি হাতেই ছিল। এই অবধি বলে তান্ত্রিক থামলেন। শ্রোতামণ্ডলীর মধ্যে এতক্ষণে উসখুস ভাব এসেছে। সবাই একটা অদ্ভুত চোখে বিশুর দিকে বারবার তাকাচ্ছে। বিশু একবার ঢোক গিলল।
কোন সোনার বালা দুটোর কথা বলা হচ্ছে তা এতক্ষণে সে পরিষ্কার বুঝে গেছে, কিন্তু আরও যে কিছু বোঝা বাকি আছে সেটাও বুঝতে পারছে। শুধু ভীত জিজ্ঞাসু দৃষ্টিতে রুদ্রতান্ত্রিকের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপাতত তার আর কিছু করার নেই। আকবর এতক্ষণ চুপ করেছিল, এইবার হাত জোড় করে জিজ্ঞেস করল, বাবা সবই তো বুঝলাম, কিন্তু এতকাল কিছু হলো না, এখনই কেন? কারণ ওরে মূর্খ, তোরা যে সেই তাদের জাগিয়ে তুলেছিস রে, তাদের। ঘটনাচক্রে ওই যমজ কন্যার পিতা নিজেই ছিলেন একজন তন্ত্র সাধক, তবে সিদ্ধ নয়। নিজের কন্যাদের খুঁজে না পেয়ে আতঙ্কগ্রস্ত পিতা পৌঁছে যান কর্ণপিশাচী সিদ্ধতান্ত্রিকের কাছে, আর তার থেকেই তিনি সমস্ত ঘটনা জানতে পারেন। সমস্ত ঘটনা জানতে পেরে উন্মাদ প্রায় পিতা প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেন। তান্ত্রিকের কথা মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে সহস্তে মাটি খুঁড়ে কন্যাদের দেহগুলিকে বের করেন তিনি। আর তারপর শুরু হয় সেই প্রতিশোধের যজ্ঞ। শোকে উন্মত্ত পিতা শয়তানের কঠিন সাধনা আরম্ভ করেন। অবশেষে তৃতীয় রাতে তার দুই মৃত কন্যার প্রায় পচে ওঠা শরীরে মৃদু কম্পন দেখা দেয়। প্রতিশোধে উন্মত্ত পিতার ঠোঁটে ক্রূর হাসি ফুটে ওঠে। তার দুই কন্যা আবার ফিরে এসেছে। তবে তারা আর মানবী ছিল না, হয়ে উঠেছিল ভয়ঙ্কর দুই পিশাচিনী। তারা যখন চোখ মেলে তাদের পিতার দিকে তাকায়, তাদের চোখে কোনো মনি ছিল না। কথাটা বলার সাথে সাথে উপস্থিত সমস্ত মানুষগুলোর শির দাঁড়াবে হিমেল স্রোত বয়ে যায়। কয়েক ঘন্টা আগে দেখা দৃশ্য তাদের চোখের সামনে আবারও ভেসে আসে। রুদ্রদেবতান্ত্রিক বলতে থাকলেন, সেই দুই কন্যা তখন প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। প্রতিশোধ! বিজন এবং তার সাকরেত সহ একের পর এক যুবক একের পর এক অস্বাভাবিকভাবে মারা যেতে লাগলো। বিজনের এবং তার সাকরেতদের শরীর খুঁজে পাওয়া গিয়েছিল ঝোপে, হাত খাওয়া অবস্থায়। আর এর পাশাপাশি রাজ্যের যুবকরা আক্রান্ত হতে লাগলো এক অজানা ব্যাধিতে। তাদের শরীর দিনের পর দিন ফ্যাকাশে হতে লাগলো, দড়ির মতো শুকিয়ে যেতে লাগলো এবং শরীরের সর্বত্র ফুটে উঠতে লাগলো কালচে বেগুনি রঙের ছোপ। এই কথা শুনে উপস্থিত মানুষগুলোর মধ্যে অজানা আতঙ্কে শিহরণ খেলে গেল। এই কালচে বেগুনি ছোপ কি কোনো মহামারী, যা মানুষের শরীরে ধীরে ধীরে কুষ্ঠের মতো ছড়িয়ে যায়? এমন অভিশাপের কবলে পড়ল মানুষগুলো। মুক্তির উপায় কি আদৌ আছে? রুদ্রদেবতান্ত্রিক বলতে থাকলেন, এভাবেই চলছিল বেশ কিছু কাল। কিন্তু ততদিনে রাজা ভূপিন্দর সিং রাজ্যে ফিরে এসেছেন। সারা রাজ্য জুড়ে অজানা ভয়ঙ্কর ঘটনা তাকে স্বাভাবিকভাবেই অস্থির করে তোলে। আর কোনো উপায় না পেয়ে অবশেষে তিনি তিব্বতে লোক পাঠান প্রকাশতান্ত্রিককে খবর দেবার জন্যে। খবর পাওয়া মাত্রই যেন প্রকাশতান্ত্রিক রাজ্যে ফিরে আসেন। আর ঘটেও সেরকম। প্রকাশতান্ত্রিক রাজ্যে ফিরে আসেন এবং তন্ত্রযোগে সমস্ত বিষয়টি সম্বন্ধে অবগত হন। তারপর ঘটে আরও এক ভয়ঙ্কর অধ্যায়। ওই প্রকাশতান্ত্রিক দ্রুতই বুঝতে পেরেছিলেন যে এই দুই পিশাচিনীকে ধ্বংস করা বা ক্ষমতাহীন করা তার একার পক্ষে অসম্ভব। তাই তিনি কাল বিলম্ব না করে গুরু শ্রী কৃপাতান্ত্রিককে অনুরোধ করে রাজ্যে নিয়ে আসেন। কৃপাতান্ত্রিক ছিলেন মহাডামরীর উপাসক। তিনি চালাচামুন্ডা সহযোগে যজ্ঞের আয়োজন শুরু করলেন। দেবী মাতঙ্গীর উপদেবী হলেন ডামরী। ডামরী এক ভয়ঙ্করী ও মহাপিশাচিনী ডাকিনী শক্তি, তথা মাতঙ্গী শক্তিতে বলিষ্ঠ মাতঙ্গী উপদেবী। এ ডামরী স্বয়ং হলেন অপদেবী। সেদিন রাত্রে
শ্মশান ভূমির পশ্চিম প্রান্তে শুরু হলো এক মহাযজ্ঞ। শ্মশান ভূমি গম গম করে উঠল তার মন্ত্রোচ্চারণে। সমস্যা বা বিঘ্ন কিছু কম ঘটল না। যজ্ঞ চলাকালীন খানিকক্ষণের মধ্যেই পিশাচিনীদের উপদ্রব শুরু হল। শ্মশান ভূমির বিভিন্ন প্রান্ত থেকে হাড়হীন করা হাসি ভেসে আসতে লাগলো। খানিকক্ষণের মধ্যেই শুরু হলো পিশাচিনীদের এক ভয়ঙ্কর খেলা। অদৃশ্য কোথাও থেকে যজ্ঞবেদীর দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো কাঁচা মাংস, পচা হাড় গোড়। কিন্তু মহাডামরীর সাধকরা উচ্ছিষ্ট কাঁচা মাংস ইত্যাদির সঙ্গে যথেষ্ট ভালোভাবে পরিচিত থাকায় তারা বিন্দুমাত্র উৎকণ্ঠিত হলেন না। আর তখন সে শ্মশান ভূমিতে বিভিন্ন স্থানে থেকে থেকে আগুন জ্বলে উঠতে লাগলো আচমকাই। সেই অগ্নিকুণ্ড থেকে জ্বলন্ত অঙ্গার অদৃশ্য হস্তে কেউ বা কারা যেন ছুঁড়ে দিতে লাগলো তান্ত্রিক এবং সাধকদের দিকে। আর তারই সাথে রক্তহীন করা পৈশাচিক অদ্ভুত এক শীষ ধ্বনিতে চারদিক কেঁপে উঠতে লাগলো। শ্মশানে তখন এক মহা বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হলো। এদিকে মহাডামরীর উপাসনাকালে যজ্ঞবেদী ছেড়ে উঠতে পারছেন না কৃপাতান্ত্রিক। সেই সময় প্রকাশতান্ত্রিক তাঁর ক্ষমতা বলে এক বৃত্ত অঙ্কন করলেন। সেই বৃত্ত জ্বলন্ত অঙ্গার থেকে সাধকদের রক্ষা করল ঠিকই, কিন্তু তারপর ঘটতে লাগলো এক অন্য অলৌকিক ঘটনা। কৃপাতান্ত্রিকের চেলাচামুন্ডারা, ওই যারা তার সঙ্গে যজ্ঞে উপস্থিত ছিলেন, হঠাৎই দেখা যেতে লাগলো এক এক করে তাদের সংখ্যা কমছে। যেন কোনো এক অমোঘের আহ্বানে সম্মোহিতের ন্যায় তারা এক এক করে কোথাও চলে যেতে লাগলেন। বিষয়টা কৃপাতান্ত্রিক সাধনরত অবস্থাতেও বুঝতে পারলেন, কিন্তু সব বুঝতে পেরেও সাধনা ভঙ্গ করতে পারলেন না তিনি। তবে এভাবে খানিকক্ষণ উপাসনার পরই যজ্ঞবেদীর অগ্নিকুণ্ডে আবির্ভূত হলেন সেই মহাডামরী। ঘোর কৃষ্ণবর্ণ, দ্বিভুজা জটাজুট ভয়ঙ্করী ডাকিনী, জ্বালামুখের মতো অগ্নিনেত্র, সবের উপর উপবিষ্ট তার দন্ত, হাতের নখে মৃত ব্যক্তির পচা মাংস, তার চতুর্দিকে নরকের কীট ভয়ানক ভাবে আর্তনাদ করছে। এইবার কৃপাতান্ত্রিক সেই অগ্নিবলয়ের মধ্যে নিজের বাম হস্ত প্রবেশ করালেন। খানিকক্ষণের মধ্যেই যজ্ঞের সেই ভয়ঙ্কর আগুন ডামরীর অবয়ব সহ অদৃশ্য হল। কৃপাতান্ত্রিকের হাতে তখন একগুচ্ছ লাল রঙের সুতো। অন্যদিকে ততক্ষণে রাজার পেয়াদা কৃপাতান্ত্রিকের মন্ত্র তাবিজের জোরে হতভাগা কন্যা দুটির পিতার থেকে বলপূর্বক সোনার বালা দুটি আদায় করেছে। গম্ভীর স্বরে কৃপাতান্ত্রিক আদেশ করলেন, কোথায় সেই বস্তু যার সাথে জড়িয়ে রয়েছে পিশাচিনীদের অস্তিত্ব? সোনার বালা দুটি তার কাছে দেওয়া মাত্রই আশপাশ থেকে যেন শত শত শিয়াল করুণ স্বরে আর্তনাদ শুরু করল। একটা প্রচন্ড ঝড় শুরু হলো। বজ্র বিদ্যুৎ সহ কালো মেঘ শ্মশান ভূমি আকাশ ঢেকে ফেলল। বিন্দুমাত্র বিচলিত হলেন না কৃপাতান্ত্রিক। অভিজ্ঞ হস্তে তিনি অস্ফুটে মন্ত্রোচ্চারণ করতে করতে সেই সোনার বালা দুটিকে ওই যজ্ঞ বেদিতে প্রাপ্ত সুতো দ্বারা বেঁধে দিলেন। সুতোর শেষ বাঁধনটি দেওয়ার সাথে সাথে আশপাশ শান্ত হয়ে এলো। তারপরে একটি রূপোর বাক্সে সেই সোনার বালা দুটিকে ভরে তিনি মন্ত্র দ্বারা বাক্সটিকে বন্ধ করে দিলেন। একমাত্র অগ্নিস্পর্শ ছাড়া সে মন্ত্র কখনো দুর্বল হতো না। তারপরে
শ্মশানের এক প্রান্তে 13.5 হাত মাটির তলায় বাক্সটিকে রেখে মন্ত্রপুত ছাই ছড়িয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তারপর বহু বছর কেটে গেছে। ভূমিকম্প, বন্যা, সমস্ত কিছুতে কোথাকার জিনিস কোথায় গেছে তার কোনো ঠিক নেই। এই ভূমি গঙ্গার পলিমাটি পড়ে তৈরি। ঠিক 50 বছর আগে গঙ্গার তীরে এক সাধু এই বাক্সের সন্ধান পান এবং হাতে নেওয়া মাত্রই বুঝতে পেরে যান এর অশুভ ক্ষমতা। সেই সাধক ছিলেন লোভী। পিশাচকে নিজের দাস বানিয়ে রাখার লোভ তাকে পেয়ে বসে। এই স্থানে তখন লোকালয় কোথায়? জঙ্গল ছিল কেবল। তিনি এই স্থানে এই বাক্সকে জঙ্গলের মধ্যে প্রথিত করে রাখেন, উপযুক্ত সময়ে উপযুক্ত তিথিতে পিশাচকে নিজের বশ করবেন বলে। কিন্তু নিয়তির খেলা। তার আগেই গোখর সাপের কামড়ে তিনি মারা যান। আর এতদিন পর এক মাদি শিয়াল নিজের বাসা তৈরির জন্য গর্ত খুঁড়তে গিয়ে এই বাক্সের কাছে পৌঁছে যায়। তারপরের ঘটনা তো তোমরা সবাই জানো। উপস্থিত মানুষগুলোর চোখে মুখে তখন আতঙ্ক আরও গাঢ় হয়েছে। বিশু পরিষ্কার বুঝতে পেরেছে কেন লাল সুতো হাতে নেওয়া মাত্রই ছুড়ে গেছে। সে এও বুঝতে পেরেছে কেন তার ঘরের আয়নাটা আচমকাই ভেঙে গেছিল। বিমল চক্রবর্তী আমতামতা করে বললেন, কইতেছিলাম যে ওই কালসে বেগনি বেগনি সবগুলান, ওইগুলান কি ছোঁয়াছে রোগ? একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তান্ত্রিক। তারপর গম্ভীর অথচ নিচু স্বরে বললেন, ওই হতভাগ্য পিতা ক্রোধে উন্মত্ত হয়ে স্বয়ং শয়তানের সাধনা করেছিল। সেই পিতার আবেদন পূরণ করার বিনিময়ে শয়তান তার একটি কন্যা সন্তানের আত্মাকে চিরকালের জন্য দাস হিসেবে চেয়ে নেয়। মেয়ে দুটোর মধ্যে একটি মেয়ে ছিল বোবা। তার জিহ্বাতে জন্ম থেকেই কিছু সমস্যা ছিল। জিহ্বা প্রয়োজনের তুলনায় কিছুটা বড় ছিল আর পুরু ছিল। সে কোনো কথা বলতে পারত না। কিছু অস্ফুট শব্দ এবং শিষ্যের মাধ্যমে সে নিজের কথা বোঝাত। পিশাচিনীর তো তাও মৃত্যু আছে। 1000 বছর একদিন পর তাদের মৃত্যু ঘটে। কিন্তু যে আত্মা শয়তানের কাছে নিবেদিত তার মুক্তি তো এভাবে হয় না। সে লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে থাকতে পারে, লক্ষ লক্ষ বছর। আর এই 2 কন্যার এক কন্যা, ওই বোবা কন্যাটি কোনো সাধারণ পিশাচিনী নয়। সে মাংস ভক্ষণ করে না। সে সাধারণ মানুষদের মতো করেই ঘুরে বেড়াতে পারে, তাদের সাথে মিশে থাকতে পারে। তার বেঁচে থাকার জন্য চাই প্রাণীদের গরম তাজা রক্ত। স্বাভাবিক সাধারণ মানুষের জীবনে বেঁচে থাকতে যে জিহ্বা তার সব থেকে দুর্বল অঙ্গ ছিল, পিশাচে পরিণত হবার পর শয়তানের শক্তিতে সেই জিহ্বা তার শক্তিতে পরিণত হলো। ওই অভিশপ্ত জিহ্বা আমাদের অতি পরিচিত জোঁকের মতো। জোঁক যেভাবে শরীর থেকে রক্ত শোষণ করে নেয়, ঠিক সেভাবেই এই ভয়ঙ্কর শয়তান তোমাদের আত্মীয়দের শরীর থেকে রক্ত শুষে নিয়েছে। এর ক্ষমতা এতই যে এ দূর থেকেও শুধুমাত্র দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যে কাউকে সম্মোহিত করে ফেলে নিজের দিকে টানতে পারে। আর একবার যার শরীর থেকে রক্ত শোষণ করে, সেই প্রাণী বা সেই ব্যক্তি বারবার করে রক্ত দিতে চায়। এ যেন এক নেশার মতো। সেই পিশাচিনীকে রক্ত খাওয়াতে না পারলে তাদের যেন মস্তিষ্কের শান্তি আসে না। যতদিন না তারা সম্পূর্ণ রক্তশূন্য হচ্ছে এবং মারা যাচ্ছে, ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকে। আর মৃত্যুর পর সেই শরীরের মাংস খায় এর অন্য বোন।
দুই বোন মিলে এভাবেই রাজা ভূপিন্দর সিং এর রাজত্বে অভিশাপ নামিয়ে এনেছিল, আর আজ এইখানে। আতঙ্কের এক অস্ফুট ধ্বনি ফুটে উঠল মানুষগুলোর থেকে। শিবেন তরফদার একরকম ঝাঁপিয়ে পড়ে রুদ্রদেব তান্ত্রিকের পা ধরে কেঁদে ফেললেন। আপনাকে এতক্ষণ বলিনি বাবা, আমার স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় গোল গোল বেগুনি বেগুনি ছোপ দেখা দিয়েছে বাবা। কিছুটা ম্লান মুখে তিনি বললেন, দেখো, পিশাচিনীরা যদি নিজেদের ওই বালাজোড়ার দখল নিজেরা পেয়ে যায় তাহলে তারা স্বাধীন। রক্ত শোষণকারী শয়তানের সেবিকাকে ধ্বংস করা বা মুক্তি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তাকে সাময়িক দুর্বল হয়তো আমি করতে পারি। বরং তার যে অন্য বোন, সে অপেক্ষাকৃত কম শক্তিশালী, আপাতত তাকেই বন্দি করে মুক্তি দেব আমি রুদ্রদেব তান্ত্রিক কথা দিচ্ছি, যাই ঘটে যাক না কেন আমি তোমাদের কিছুতেই মরতে দেব না। তার কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই ছটপট শব্দ করে কিছু একটা গোত্তা খেয়ে পড়ল ঠিক তান্ত্রিকের পায়ের সামনে। সকলে আতঙ্কিত চোখে দেখল একটা বিরাট বাদুড় পড়ে রয়েছে, যার মাথা নেই। কেউ যেন বাদুড়টার মাথা ছিঁড়ে নিয়েছে। ধর থেকে ফিনকি দিয়ে ছুটছে রক্ত। বাদুড়টার কোলের কাছে ধরা তার একরত্তি বাচ্চাটা কিছুই না বুঝতে পেরে তখনও মায়ের স্তন মুখের মধ্যে নিয়ে রেখেছে। রুদ্রদেব তান্ত্রিক ঝুঁকে পড়ে বাদুড়ের বাচ্চাটাকে মায়ের মৃতদেহ থেকে ছাড়িয়ে নিজের হাতে তুলে নিলেন। মশালের ম্লান হয়ে আসা আলোতেও সকলে দেখল এই শক্ত সবল পেশিময় দাপুটে তান্ত্রিকের চোখটা অদ্ভুত মমতায় ছলছল করে উঠেছে। হঠাৎ সেই বিস্তীর্ণ চরাচরের দিগন্ত কাঁপিয়ে কারা যেন খলখলে অট্টহাসি হাসতে লাগল। ঠান্ডা হাওয়ার দাপট বাড়ার সাথে সাথেই আশপাশ থেকে অসংখ্য শিয়ালের করুণ আর্তনাদ ভেসে আসতে লাগল। রুদ্রদেব তান্ত্রিকের চোখ মুখ মুহূর্তের মধ্যে আবার কঠিন হয়ে গেল। কাল বিলম্ব না করে স্বহস্তে তিনি যজ্ঞের আয়োজন করতে লাগলেন। আকবর চট করে গিয়ে নিজের গুদামঘর থেকে বেশ কিছু কাঠ নিয়ে এল। তান্ত্রিক শিবেনকে নিজের কাছে ডাকলেন। ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বললেন। হাতে বেঁধে দিলেন একটা তাবিজ। শিবেন সম্মতিসূচক মাথা নেড়ে চক্রবর্তী মশাইকে সাথে নিয়ে কোথাও একটা চলে গেল। যজ্ঞের আগুন প্রজ্বলিত হল। ঝোলার থেকে অদ্ভুত দর্শন কিছু একটা বের করলেন তান্ত্রিক। জিনিসটা ভালো করে দেখলে বোঝা যেত ওটা একটা অতি পুরনো সাপের খোলস। খানিকক্ষণ মন্ত্রপাঠের পর ওটা নড়ে উঠল। উপস্থিত আতঙ্কিত মানুষগুলোর সামনে একটা সাপের খোলস আস্তে আস্তে রূপ নিল কালো কুচকুচে জীবন্ত এক কেউটের। সে তার উদ্ধত ফনা তুলে বাতাসে ধীরে ধীরে মাথা তোলাতে লাগল। ভেসে আসলো রুদ্রদেব তান্ত্রিকের আদেশ, এই মুহূর্তে তোমরা ওর পিছু নাও। যে বাড়িতে গিয়ে ও উঠবে সেই বাড়িতেই থাকবে ওই সোনার বালা। পিশাচিনীরা এখন ওই দুই বালার মালিক নিজেরাই হয়ে গেছে। যখন যে শরীরে কবজা করে ওরা, তখন সেই শরীরে বা সেই শরীরের কাছাকাছি কোনো স্থানে ওই বালা দুটি থাকতে বাধ্য। কিন্তু খবরদার, এমনি এমনি ওই বালাতে কিন্তু কেউ হাত দেবে না। আমি তোমাদের সকলকে ছাইয়ের টিকা পরিয়ে দিচ্ছি, যাতে ওই সোনার বালার মোহে তোমরা না পড়ে যাও। ওই সোনার বালার কাছে পৌঁছে এই কালকেউটে পুনরায় প্রাণহীন খোলসে পরিণত হবে। তখন সেই খোলস দ্বারা ওই স্বর্ণবালা দুটিকে জড়িয়ে আমার কাছে নিয়ে আসবে তোমরা যত শীঘ্র সম্ভব। এই বলে তিনি উপস্থিত প্রত্যেকের কপালে ছাইয়ের টিকা পরিয়ে দিলেন। তারপর বললেন, এখানে এখন একা আমি যজ্ঞ করব। এই মুহূর্তে তোমাদের কারো উপস্থিতি তোমাদের নিজেদেরই মৃত্যুর কারণ হতে পারে। যাও, চলে যাও সব। তারপর সেই সর্পিল কৃষ্ণবর্ণ অবয়বের দিকে তাকিয়ে বললেন, যা বেটি, নিজের কাজ করে দেখা। যা। বলা মাত্রই সেই কেউটে এক অনির্দিষ্টের পথে সর্পিল গতিতে এগিয়ে যেতে লাগলো। হতভম্ব ভাবটা কাটিয়ে মানুষগুলো পিছু নিতে লাগলো তার।
এইবার রুদ্রদেব তান্ত্রিক তার কাজ শুরু করলেন। প্রেত আকর্ষণ মন্ত্র পাঠ শুরু করলেন। পুরনো ইতিহাস কবর খুঁড়ে উঠে আসলো যেন আবার। গোটা মাঠের মাথার উপরে ঘন কালো মেঘ ঢেকে গেল। মুহুর্মুহু বাজ পড়া শুরু হলো। শিয়ালের অপার্থিব ডাকে আকাশ বাতাস কেঁপে উঠল এবার। কোনো অদৃশ্য ভয়াল কাঁচা মাংস, রক্তমাখা হাড় ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো রুদ্রদেব তান্ত্রিকের দিকে। ক্ষেতের বিভিন্ন জায়গায় ধিকি ধিকি আগুন জ্বলে উঠল। ডাই করে রাখা শুকনো ঘাসগুলো দাউ দাউ করে জ্বলে উঠেছে। ক্রমশ সে আগুন যেন উন্মত্তভাবে ছড়িয়ে পড়ে রুদ্রদেব তান্ত্রিক সহ গোটা ক্ষেতটাকে গ্রাস করে নিতে চাইছে। আগুনের লেলিহান শিখা ক্রমশ যজ্ঞবেদীর আরও কাছে চলে আসছে। রুদ্রদেব তান্ত্রিক সেই আগুনের তেজ ক্রমশ উপলব্ধি করতে পারছে। এতদিনের তন্ত্র সাধনায় এই ভয়ঙ্কর আক্রোশ তিনি কখনো দেখেননি। আশপাশ থেকে একটা ভয়ঙ্কর টেনে টেনে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছেন। তাতে যেন মিশে আছে প্রতিহিংসার বিষ। এক নয়, দুই পিশাচ কন্যাই এখন তার আশপাশে। কেবলমাত্র মন্ত্রের তেজে এখনো তারা কাছে আসতে পারেনি। হঠাৎ কি একটা মনে পড়ে যাওয়ায় রুদ্রদেব তান্ত্রিক দ্রুত তার চোখ আবার বন্ধ করে দিলেন। ভুল করেও যদি ওই পিশাচিনীর চোখে চোখ পড়ে যায়। ক্রমশ পিশাচিনীর হুঙ্কার বাতাসে আরও তীক্ষ্ণভাবে ছড়িয়ে পড়ছে। রুদ্রদেব তান্ত্রিক কেবলমাত্র প্রহর গুনছেন। কতক্ষণে সেই বালাজোড়া তার হাতে এসে পৌঁছবে। আভাস তিনি পেয়ে গেছেন। আর খানিকক্ষণের মধ্যেই তিনি যা চাইছেন তা তিনি পেয়ে যাবেন। খানিকক্ষণের মধ্যেই শিবেন তরফদার আর চক্রবর্তী মশাই একটা কাপড়ের পুঁটলিতে কিছু একটা নিয়ে উপস্থিত হল। তার পিছু পিছু দেখা গেল আরও কিছু মানুষকে। পিশাচিনীদের তীক্ষ্ণ হুঙ্কারে মানুষগুলোর অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে, পা কাঁপছে। কিন্তু তাও এ লড়াই বাঁচার লড়াই। শিবেন তরফদারের হাত থেকে পুঁটলিটা নিয়ে খুলে ফেলতেই দেখা গেল সে পুঁটলিতে রয়েছে একটা হাত দুই লম্বা আয়না। এরপর রুদ্রদেব তান্ত্রিক সাপের খোলস মোড়া সোনার বালা দুটোকে ওই আয়নার সামনে এমনভাবে রাখলেন যাতে কেবলমাত্র ওই বালা দুটোরই প্রতিচ্ছবি আয়নায় পড়ে। আবারও মন্ত্রপাঠ শুরু করলেন তিনি। কিছু একটা হলুদ রঙের তরল ঢেলে দিলেন যজ্ঞের আগুনে। আগুনের লেলিহান শিখা প্রবল আক্রোশে যেন লকলকি আকাশ ছুতে চাইল। একই সঙ্গে তীক্ষ্ণ কান ফাটা চিৎকারে দাঁড়িয়ে থাকা উৎকণ্ঠিত মানুষগুলো কান চাপা দিতে বাধ্য হল। সোনার বালাগুলো কেঁপে কেঁপে উঠতে লাগলো যেন তাদের প্রাণ আছে। কাল বিলম্ব না করে সোনার বালা দুটো হাতে তুলে যজ্ঞবেদীতে ছুঁড়ে দিলেন রুদ্রদেব। সাথে সাথে কেঁপে উঠল আয়না। প্রত্যেকে দেখতে পেল তাতে ভয়াল দুই পিশাচিনীর ছবি। তাদের মুখের কোথাও কোথাও মাংস নেই, সেখান থেকে হাড় দেখা যাচ্ছে। একজনের একটা চোখ যেন কোটর থেকে অর্ধেকটা খুলে বেরিয়ে এসেছে। শরীরে যতটুকু দেখা গেল বোঝা যাচ্ছে জায়গায় জায়গায় যেন পচে উঠেছে। তারই মধ্যে আয়নার ভেতর থেকে কিছু একটা যেন বেরিয়ে আসতে চাইছে। একটা লম্বা পুরু জীব। করটি থেকে একটু তরল বাহাতে ঢেলে আয়নার দিকে ছুঁড়ে দিলেন রুদ্রদেব। এক অপার্থিব করুণ শীষের মতন ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল। সাথে সাথে যেন একটা বিস্ফোরণ হলো। প্রচণ্ড শব্দ করে আয়নাটা টুকরো টুকরো হয়ে ফেটে গেল। আশপাশ শান্ত হয়ে এসেছে। আকাশের মেঘ কেটে গিয়ে সেখানে উঁকি দিচ্ছে এক ফালি আহ্লাদী চাঁদ। রুদ্রদেব তান্ত্রিকের কাঁধে পরম নিশ্চিন্তে বসে রয়েছে বাদুরের ছানাটি। সেটিকে হাতে নিয়ে তার গায়ে হাত বোলাতে বোলাতে উনি বললেন, তোমরা এখন বিপদ মুক্ত। যাও, নিজের নিজের ঘরে ফিরে যাও। আর হ্যাঁ বিশু, তোমার লোভের ফল তুমি পেয়ে গেছো। তোমার মেয়ে আর বেঁচে নেই। কিছুক্ষণ আগেই সে মারা গিয়েছে। রুদ্রদেব তান্ত্রিক ফেরার পথ ধরলেন। এক হাতে তার বাদুরের ছানাটি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। উনি আরেক হাত ঝোলার মধ্যে ঢুকিয়ে দিলেন।
তারপর মুঠো করে বের করে আনলেন কিছু একটা। মুঠো খুলে তাকালেন সেদিকে। এই অপার ক্ষমতার খোঁজ তার গুরু তান্ত্রিক শ্রী শ্যামাচারী পেয়েও শেষ পর্যন্ত এই ক্ষমতা অধিকার করতে পারেননি। আর আজ এত বছরের খোঁজের পর এই ক্ষমতা অবশেষে তার হাতের মুঠোয়। রুদ্রদেবতান্ত্রিকের মুখের ভাব বদলে গেল, চোখগুলো চকচক করে উঠল, একটা বাঁকা হাসি ঝিকিয়ে উঠল তার ঠোঁটে। যজ্ঞে তিনি আহুতি দিয়েছিলেন একটি মাত্র বালা, আরেকটি চাঁদের হালকা আলোয় রুদ্রদেবতান্ত্রিকের হাতে ঝকমকিয়ে উঠল একটি 13-14 বছরের বালিকার হাতের মাপের সোনার বালা। এতক্ষণ শুনছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের লেখা গল্প শীষ। গল্পের উপস্থাপনায় অরিত্র, রুদ্রদেব তান্ত্রিকের ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, পিকলুর ভূমিকায় রিক, ঝুমার ভূমিকায় চন্দ্রানী, অতসী জেঠিমা, ঝুমার মা ও পিকলুর মায়ের ভূমিকায় মৌমিতা, বাবলুর ভূমিকায় নাইল, ডাক্তার ও বিমল চক্রবর্তীর ভূমিকায় পিনাকি, আতিফ মোল্লা ও হরেন পোদ্দারের ভূমিকায় বাবু, রমপদর ভূমিকায় শম্ভু, আকবরের ভূমিকায় শুভ্রায়ু, বিশু, শিবেন তরফদার ও একজন প্রতিবেশীর ভূমিকায় রাজীব, ক্লাবের ছেলের ভূমিকায় বুবাই। আমাদের এবারের পোস্টার ডিজাইনে রৌমো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।